রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোল। পশ্চিমবঙ্গের মোট আসন 292, 294টির মধ্যে থেকে দুটিকে বাদ দিলাম আমরা, 292 আসন। তাতে কি তথ্য উঠে আসছে অনির্বাণ স্বর্ণালী আমাদের সঙ্গে গেস্টরাও রয়েছেন। বাংলার সবচেয়ে বড় এক্সিট পোল, বিজেপি 138 থেকে 148, তৃণমূল কটা পাচ্ছে স্বর্ণালী? অনির্বাণ, তৃণমূল কংগ্রেস 138 থেকে 148, বিজেপি তৃণমূল কংগ্রেস 128 থেকে 138 এবং বাম এবং কংগ্রেস জোট, বাম কংগ্রেস আব্বাস সিদ্দিকীর জোট 11 থেকে 21টি আসন, অন্যান্যরা শূন্য। অর্থাৎ মীনাক্ষী, স্বর্ণালী, আমরা যেমনটা বলছিলাম কাটে কি টাক্কর কিন্তু একেবারে অব্যাহত রয়েছে শেষ মিনিট পর্যন্ত, ফটো ফিনিশ পর্যন্ত। এই যে 138 থেকে 148 আমরা দেখাচ্ছি বিজেপির, অন্যদিকে তৃণমূল 128 থেকে 138। বুঝতে পারছি আমরা কতটা ক্লোজ ফাইট। সামান্য একটু এদিক ওদিকে কিন্তু এই নির্বাচনের ফলাফল একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। যাকে 138 বা 148-এ দেখছি সে 20 বা 30 নিচে নেমে আসতে পারে, যাকে 128, 138-এ দেখছি সে 20 বা 30 উপরে উঠতে পারে, যাকে 138 থেকে 148 অর্থাৎ বিজেপিকে দেখছি সে একটু বেশিও গেন করতে পারে, যাকে 128 থেকে 138 তৃণমূলকে দেখছি সেও আর একটু বেশি গেন করে একেবারে ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারে। এবং যদি সবটা একই রকম থাকে যেমনটা আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রেও বাম এবং তৃতীয় বিকল্পের অর্থাৎ বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর যে জোট, তারাও কিন্তু কখনো নির্ণায়ক হয়ে উঠতে পারে, বিশেষত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছে পৌঁছন এবং বিজেপিকে বেশ কিছুটা দূরেই থামতে হয়। মীনাক্ষী, স্বর্ণালীর কাছে যাব। স্বর্ণালী, রিপাবলিক বাংলা সিএনএক্স এর যৌথ সমীক্ষার সামনে নিশ্চয় তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, সম্ভবত স্বর্ণালীর কাছে পৌঁছচ্ছে না। আরো একবার আপনাদের জন্য, পশ্চিমবঙ্গের মোট 292টি আসনের মধ্যে বিজেপি পাওয়ার সম্ভাবনা 138 থেকে 148, তৃণমূল কংগ্রেস 128 থেকে 138 এবং বাম অর্থাৎ সংযুক্ত মোর্চা যেটি বলছে লেফট প্লাস 11 থেকে 21, বাকিরা শূন্য। অর্থাৎ যেটা বারবার বলা হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ যে কোনো মুহূর্তে যা কিছু আমি কিছুক্ষণের জন্য একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম এবং যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিএনএক্স এর যে সমীক্ষার রেজাল্ট, তাতে নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে এবারের নির্বাচন, যেটা শুরু থেকে আমরা বলছিলাম, যেটা আমাদের প্রতিনিধিরাও বলছিলেন, যারা ময়দানে নেমেছেন তারাও বলেছেন যে একটা শব্দ আমরা প্রয়োগ করছিলাম, শব্দবন্ধ, যে বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। কোথাও তার রিফ্লেকশন, যেটা আমরা বারবার বলেছিলাম নির্বাচনের সময়, নির্বাচনের দিন প্যানেলে, যেটা আমাদের প্রতিনিধিরা বলেছিলেন, কোথাও তারই রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি এখন এই সমীক্ষার ফলে। এবং যেখানে আমরা জানি যে বেশ অনেকগুলো সিটের কথা ইতিমধ্যে হয়তো আমি জানি না তোমরা বলেছো নিশ্চয়ই, যে যেখানে আরো একদম খুব কম মার্জিনের এই সমীক্ষা আমরা পেয়েছি, যেখানে 10%-এরও কাছাকাছি ভোটে ডিফারেন্স রয়েছে জয়ী এবং পরাজিত প্রার্থীর মধ্যে। সেই জায়গাগুলো কিন্তু সেই রকম প্রায় 30 থেকে 40টা সিট কিন্তু এবারের সেই কেন্দ্রগুলো কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এবং এত ক্লোজ ফাইট আমার মনে পড়ছে না যে এর আগে আমাদের বাংলায় শেষ কবে এরকম নির্বাচনের ছবি সমীক্ষার ফল আমরা দেখতে পেয়েছিলাম। যদি আমরা জানি না যে শেষ পর্যন্ত কি হবে, কিন্তু যেভাবে সায়েন্টিফিক ওয়েতে এই সমীক্ষা করা হয়েছে, তাতে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট মীনাক্ষী, যে 292 আসন নিয়ে আমরা কথা বলছি, সেখানে বিজেপি, তৃণমূল এবং লেফট, এবং যেটা কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে লেফটের সেক্ষেত্রে কিন্তু সংযুক্ত মোর্চা, অর্থাৎ লেফট প্লাস বলা হচ্ছে, মানে সংযুক্ত মোর্চার কথাই বলা হচ্ছে, তারা কিন্তু সেক্ষেত্রে নিঃসন্দেহে একটা ডিসাইডিং ফ্যাক্টর, নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। এবং একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু একটুর জন্য মিস হয়ে যেতে পারে বিজেপি বা তৃণমূল, এটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সেই যে 10%-এর কম যে কেন্দ্রগুলো রয়েছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, সেই কেন্দ্রগুলো কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ 2 তারিখে কোথাও ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারবে যে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে। মীনাক্ষী, একেবারে স্বর্ণালী, এবং যে ফিগার, তাতে যেটা আলোচ্য বিষয় ছিল এই নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংযুক্ত মোর্চার যে জোট, সেই জোট কতটা কার্যকরী হবে, সেই জোট কি সাফল্য পাবে? কারণ বিগত দিনে আমরা দেখেছি বাম এবং কংগ্রেসের জোট যে খুব সাফল্যমণ্ডিত হয়েছে তা নয়, ফিগার্স যা বলছে 11 থেকে 21, তার মানে সংযুক্ত মোর্চার যে জোটের যে রসায়ন, সেটা হয়তো কাজ করবে না। এবং যার কথা বলা হচ্ছে 21-এর নির্বাচনের আগে
যার উত্থান রাজনীতিতে, বাংলার রাজনীতিতে আইএসএফ এর আব্বাস উদ্দিন সিদ্দিকী, তার যেটা বলা হচ্ছিল একটা কারিশমা রয়েছে, তার বিভিন্ন বক্তৃতাতে যেভাবে সাড়া দিয়েছেন মানুষ, তিনি হয়তো গ্রহণযোগ্যতা পাবেন বাংলার রাজনীতিতে, এবং বাংলার রাজনীতিতে একটা নক্ষত্রের উত্থান বলা হচ্ছিল আব্বাস উদ্দিন সিদ্দিকীকে কেন্দ্র করে। তাহলে আব্বাস উদ্দিন সিদ্দিকীর সেই কারিশমা কি কাজ করেনি? কারণ যে ফিগার্স সংযুক্ত মোর্চার দেখা যাচ্ছে 11 থেকে 21, যদি সেই ম্যাজিক কাজ করতো তাহলে এই সংখ্যাটা আরো বাড়তো বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এবং আমরা 2016 নির্বাচনের রেজাল্টের সঙ্গে যদি আমরা এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনায় আসি এবং যদি আমরা ইতিহাস ঘেঁটে বার করি, তাহলে দেখা যাবে যে লেফট কিন্তু তাদের ভোট ব্যাংক হারিয়েছে। আমি যদি খুব ভুল না হই অনির্বাণ, লেফট কিন্তু ভোট ব্যাংক হারিয়েছে। আমার সঙ্গে গেস্টরা রয়েছেন এই মুহূর্তে। আমি প্রথমেই চলে যাব জগন্নাথ বাবুর কাছে। জগন্নাথ বাবু, বিজেপি 138 থেকে 148, তৃণমূল কংগ্রেস 128 থেকে 138, সংযুক্ত মোর্চা 11 থেকে 21। আপনার কি বক্তব্য বুথ ফেরত সমীক্ষা নিয়ে? ইতিমধ্যে আমরা ভোট সমঝোতা অর্থাৎ ভোট শেয়ার তুলে ধরছি, সমীক্ষা পশ্চিমবঙ্গে কোনোদিনই যেটা আমি আসছি জগন্নাথ বাবু, ভোট সমঝোতা অর্থাৎ ভোট শেয়ার আমরা তুলে ধরছি। বিজেপি 42.75%, তৃণমূল কংগ্রেস 40.07%, সংযুক্ত মোর্চা 14.42%, আদার্স 2.76%। ভোট শেয়ারের একটা পিকচার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষায়, যেখানে আমাদের বুঝতে সুবিধা হয় যে ভোট ব্যাংক কোথায় গেল, কোথা থেকে কোথায় গেছে, কে ভোট ব্যাংক হারালো, কে নতুন করে ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে পারলো। জগন্নাথ দা, যেটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে গণতন্ত্র নেই, যার ফলে মানুষ ভোট করে চাপাবো। এরা যাকে দেয় তারা কোনো সময় সরকারের বিরুদ্ধে যায় না, ভোট সরকারের বিরুদ্ধে দিলেও তারা বহিঃপ্রকাশ কোনো মতেই ঘটাবে না। এই কারণে এই ভোট ফেরত সমীক্ষার যে ফলাফল, যদি প্যারালাল বুথ আলাদা ব্যালট করে না করা হয়, আমার তো মনে হয় সেক্ষেত্রে কোথাও কোনোদিন বাংলায় ঠিক হয়নি। আর এই কারণেই ওটা আমাদের ভোট 45%। কথা মীনাক্ষী এবং স্বর্ণালী, তোমাদের দুজনকেই জানাবো যে দেখো 42.75% ভোট বিজেপির ভোট শতাংশ দেখানো হচ্ছে রিপাবলিক বাংলা সিএনএক্স বুথ ফেরত সমীক্ষায়। তার অর্থ বিজেপি কিন্তু লোকসভার তুলনায় আমার যতটা এই মুহূর্তে মনে পড়ছে অন্তত প্রায় 2% কাছাকাছি নিজের ভোট শেয়ার বাড়াতে পারছে। আমাদের এই বুথ ফেরত সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক সিএনএস এর বুথ ফেরত সমীক্ষা, তৃণমূল কংগ্রেসের 40.07%, অর্থাৎ লোকসভা যে ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যে ভোট শতাংশ পেয়েছিল তারা, তার তুলনায় কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কমছে, অর্থাৎ আরো কিছুটা ভোট তারা হারাচ্ছে। লেফট অর্থাৎ লেফট প্লাস দেখানো হচ্ছে বাম, কংগ্রেস এবং আব্বাস উদ্দিন সিদ্দিকীর দল অর্থাৎ সংযুক্ত মোর্চা সব মিলিয়ে 14.42%। লোকসভার তুলনায় আমার ধারণা এখনো পর্যন্ত আমার যতটা ফিগার মনে পড়ছে 1 থেকে 1.5% বেশি ভোট পেতে চলেছে বাম, কংগ্রেস এবং সংযুক্ত মোর্চার জোট লোকসভার তুলনাতে। এবং বিজেপি তার ভোট বাড়াতে সক্ষম হলেও এতটা ভোট বাড়াতে সক্ষম হলো না। মীনাক্ষী এবং স্বর্ণালী, দেখো আমাদের বুথ ফেরত সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে, যার ফলে ক্লিন সুইপ কথাটা বলে দেওয়া যায়। 138 থেকে 148 এই যে রেঞ্জটা আমরা দিচ্ছি, ঠিক পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে আমরা দিচ্ছি 128 থেকে 138, এই যে রেঞ্জটা রিপাবলিক এবং সিএনএক্স সমীক্ষায়, তাতে যে কোনো মুহূর্তে কিন্তু একটু এদিক ওদিক হলে, অর্থাৎ ভোট পার্সেন্টেজের সামান্যতম এদিক ওদিক হলেই আমরা জানি যে কোনো সমীক্ষাতে মার্জিন অফ এরার থাকে, আমাদের এই সমীক্ষাতেও সেটা রয়েছে। এবং তার সেই মার্জিন অফ এরারটুকুও যদি আমরা মেনে নিই, তাহলে 1 থেকে 10% কম ভোটের ব্যবধানে যে 45টি আসনের ফলাফল বা ভাগ্য নির্ধারিত হচ্ছে বলে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত আমাদের এই বুথ ফেরত সমীক্ষায়, তাতে কিন্তু বড়সড় এদিক ওদিক হয়ে যেতে পারে। অর্থাৎ এই 128টা তৃণমূল কংগ্রেসের, সেটা কোথাও 150-60 পৌঁছে যেতে পারে পর্যন্ত। আবার বিজেপির ক্ষেত্রে
আবার বিজেপির ক্ষেত্রে 148 যে ফিগারটা আমরা দেখাচ্ছি সেটা ফার্দার নিচে নামতে পারে অথবা আরো কিছুটা এগিয়ে যেতে পারে। এই ক্লোজ ফাইটের যে আসনগুলি আমরা বলছি সেই আসনগুলির ক্ষেত্রে আমি ক্লোজ ফাইটের আসনগুলির হিসেব আরো বিস্তারিতভাবে জানার জন্য ভোট পার্সেন্টেজ ওয়াইজ এবং আরো নির্দিষ্টভাবে আসনের নাম হিসেব করে অথবা জেলাওয়ারি হিসেব করে একটু বিস্তারিতভাবে জানবার জন্য চেষ্টা করব স্বর্ণালীর কাছে যে তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে। স্বর্ণালী, অনিমা, নিঃসন্দেহে জেলাবাড়ি আমরা তথ্যের দিকে পরে নজর রাখবো এবং যে বিষয়টা তুমি বলছিলে আমি সেই বিষয় ধরেই কিছু প্রশ্ন উঠে আসছে, কারণ যেহেতু এত ক্লোজ ফাইটের ছবি আমরা দেখছি এবং আমরা শুরুতেই বলছিলাম যে এই নির্বাচনে এরকম মানে বাংলার নির্বাচনে এরকম হাড্ডাহাড্ডি লড়াই শেষ কবে কে দেখেছে মনে করে বলা মুশকিল। এবং এক্ষেত্রে ভোট পার্সেন্টেজ শেয়ারের ক্ষেত্রে যেরকম তুমি বলে যে বিজেপির সামান্য বেড়েছে, যেরকম মনে করা হয়েছিল সেই ছবিটা দেখতে পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কমেছে এবং লেফটের ক্ষেত্রে সংযুক্ত এর আগে যদি 19-এর নির্বাচনের ক্ষেত্রে পার্সেন্টেজ দেখতে পাওয়া যায়, লেফটের পার্সেন্টেজ সংযুক্ত মোর্চা পার্সেন্টেজ দেখাচ্ছে 14.42%, তৃণমূলের 40.07%, বিজেপি 42.75% এবং আদার্স 02.76%। সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য যে লেফট প্লাস অর্থাৎ সংযুক্ত মোর্চার যে পার্সেন্টেজ বেড়েছে এবং তার সঙ্গে বিজেপি এবং তৃণমূল যেভাবে একদম গায়ে গায়ে রয়েছে, সেই জায়গা থেকে অনির্বাণ যেটা বহুবার আমরা কয়েকবার আলোচনা করেছি কিন্তু নিঃসন্দেহে এতগুলো দফার মধ্যে সেই বিষয়টা নিয়ে অতটা হাইলাইটেড হয়নি, কারণ দুদলই অত্যন্ত প্রত্যয়ী ছিল যে ছবি দেখতে পাওয়া গেছে। সেক্ষেত্রে পোস্ট পোল মানে পোস্ট রেজাল্ট অ্যালায়েন্স বা সেই সম্ভাবনা কি কিছুটা হলেও সামনে আসতে পারে, বিশেষত সেক্ষেত্রে কি সংযুক্ত মোর্চার কোনো ভূমিকা থাকতে পারে, কি মনে হয় অনির্বাণ? কিংমেকারের ভূমিকা থাকতে পারে। স্বর্ণালী, তুমি যে কথা বলছো একেবারে ঠিক, কিংমেকারের ভূমিকা থাকতে পারে। 128 থেকে 138 এটা যদি রেঞ্জ হয় তৃণমূল কংগ্রেসের, সংযুক্ত মোর্চা যদি তার লোয়েস্ট রেঞ্জটাও স্পর্শ করতে পারে 11 থেকে 21 অর্থাৎ 11 যদি তারা পায় তাহলেও কিন্তু কিংমেকারের ভূমিকায় তারা চলে আসতে পারে। 138-এর সঙ্গে 11 যোগ করলে ম্যাজিক ফিগার ক্রস করে যেতে পারবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সংযুক্ত মোর্চার সরকার তৈরি হতে পারে। সরকারকে বাইরে থেকে সংযুক্ত মোর্চা সমর্থন করুক অথবা ভিতর থেকে তারা সরকারে অংশগ্রহণ করে সমর্থন করুক, অর্থাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছাকাছি গিয়েও শেষ করেন সেক্ষেত্রেও কিন্তু সংযুক্ত মোর্চার কিং মেকারের ভূমিকা চলে আসতে পারে, যদি না ওই ক্লোজ ফাইটের আসনগুলিকে আরো বেশি পরিমাণে জিতে বিজেপি নিজের জেতার মার্জিনটাকে আরো বাড়িয়ে নিতে পারে। একেবারে, এবং যে বিভিন্ন আলোচনাতেও যখন এই তথ্য উঠে আসছিল যে কিংমেকার কি হতে পারে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলিনি, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় দা, রয়েছেন অজিত মাইতি, বিভিন্ন আলোচনাতে যখন উঠে আসছিল সংযুক্ত মোর্চা, যখন এই ধরনের সম্ভাবনার কথা বিভিন্ন ডিবেটেও আমরা তুলেছিলাম আমাদের গেস্টদের সামনে, তখন কিন্তু তারা এই বিষয়ে তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে দিচ্ছিলেন। তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল যে এই সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে কি আপনারা বাইরে থেকে সাপোর্ট করবেন তৃণমূল কংগ্রেসকে? খুব সুকৌশলে তারা এই প্রশ্ন কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন। সুতরাং এই সম্ভাবনাটা যে হতে চলেছে সেটা একটা আভাস রাজনৈতিক মহল কিন্তু পেয়েছিল। একদম মীনাক্ষী, আমি সেই কারণেই বললাম যে আমাদের এতগুলো দফা আলোচনার সময় আমরা যখন এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি তখনই উভয়ই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল প্রত্যেকেই এত বেশি তারা প্রত্যয়ী ছিলেন জয়ের বিষয়ে। কিন্তু এই সমীক্ষা, এবং আমি বারবার করে বলছি যে সায়েন্টিফিক উপায়, আমি শুরুতেই যে কারণে বলেছিলাম যে মীনাক্ষীকে বলে দিতাম, মীনাক্ষী যেভাবে বলেছিল আমাদের যে প্রসেসটা সেই সায়েন্টিফিক উপায় যেভাবে সিএনএক্স করেছে, যদি আমরা এখানে ভরসা রাখি এবং নিঃসন্দেহে এর পাশাপাশি সেই সিটগুলো আমাদের ভুলে গেলে চলবে না যেখানে 10%-এর নিচে কোথাও প্রতিদ্বন্দ্বিতা চলছে, কিন্তু এক্ষেত্রে এই সিএনএক্স এর সমীক্ষার ফলাফলের পর কিন্তু আরো বেশি স্পষ্ট হচ্ছে দু দলই যদি একটুর জন্য মিস করে যান বা কোথাও কি দুদলই যদি আটকে যান সেক্ষেত্রে এই সংযুক্ত মোর্চার ভোট পার্সেন্টেজ কতটা বড় ফ্যাক্টর হতে পারে। সুপ্রিয়দার কাছে আসবো। সুপ্রিয়দা, কি মনে হচ্ছে? দেখুন, আপনাদের যে এক্সিট পোলের যে ফলাফলটা দেখতে পাচ্ছি সেটা একটু কপালে ভাঁজ ফেলেছে, সত্যি কথা বলছি, কপালে ভাঁজ ফেলেছে। কারণ 138 থেকে 148 বলছেন বিজেপিকে, আপনারা বলছেন যে 128 থেকে 138 তৃণমূল কংগ্রেস, এবং সংযুক্ত মোর্চাকে আপনারা বলছেন যে কিং মেকার ফ্যাক্টর হিসেবে দেখা দিতে পারে। কপালে ভাঁজ ফেলেছে এই জন্য কারণ এবারের ভোটটার যে ইস্যুগুলো ভিত্তি করে এবারের ভোটটা হয়েছে, ইলেকশনটা হয়েছে, তার অন্যতম প্রধান ইস্যুটাই ছিল কনসোলিডেশন ইস্যু, অর্থাৎ কিনা
ব্লকে ভোট পড়বে কি পড়বে না। একটা কথা আমি কিছুদিন আগে একটা প্রবন্ধে লিখেছিলাম যে শশাঙ্কের আমল থেকে, রাজা শশাঙ্কের আমল থেকে কখনো হিন্দু ভোট ব্লকে পড়েনি। তখন তো ভোট হতো না, আমি ওটা জাস্ট উল্লেখ করার জন্য। এইবারের ক্ষেত্রে কিন্তু যতটুকু আমি ঘোরাঘুরি করেছি, আপনাদের বুথফেরত সমীক্ষার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তাতে একটা সাধারণ মানুষের কথাবার্তা থেকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে হিন্দু ভোটটা এইবারে কনসলিডেটেড হয়েছিল। অন্তত শীতলকুচির ঘটনার আগে পর্যন্ত এটা ছিল, কিন্তু শীতলকুচির পরে আরও বেশি করে হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে মুসলিম ভোটের কনসলিডেশনটা, যেটা মমতা ব্যানার্জির ধারণা ছিল বা তৃণমূল কংগ্রেসের ধারণা ছিল যে 30% পুরোটাই তিনি পাবেন, তার সঙ্গে কিছু হিন্দু ভোট পাবেন, পেয়ে 45-এর ওপর গিয়ে তিনি অনায়াসে সরকারটা গঠন করবেন। সেটাতে ভাগ বসিয়ে দিল আব্বাসের এই জোট এবং বামেদের সঙ্গে আব্বাসের এই জোট। ফলত আপনারা যেটা বলতে চাইছেন যে কিংমেকার ফ্যাক্টরটা হয়ে উঠবে তারা, 11টা সিটও যদি তারা পায় তাহলে আপনাদের হিসেব অনুযায়ী তারাই হয়ে উঠবে কিংমেকার। আমরা তুলনামূলক যে সিট শেয়ার রয়েছে সেই সিট শেয়ার এই মুহূর্তে তুলে ধরছি। সুপ্রিয়দা, আসছি আপনার কাছে আসছি। তুলনামূলক সিট শেয়ার যা রয়েছে আমরা তুলে ধরছি, অর্থাৎ সম্ভাবনা, তার সঙ্গে 2016 ফলাফল, সেটাতে কি পরিবর্তন হলো, কি যোগ হলো, কি বিয়োগ হলো, সেই তথ্য আমরা তুলে ধরছি। বিজেপির সম্ভাবনা যেখানে 138 থেকে 148, 2016 ফলাফল ছিল মাত্র 3টে সিট, মাত্র 3টে সিট ছিল বিজেপির 2016 বিধানসভা নির্বাচনে। তাহলে পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে +135, অর্থাৎ অনেকটাই কিন্তু এগিয়ে গেল বিজেপি। যেহেতু আমরা জানি যে 2019, হ্যাঁ, আমি পুরোটা আলোচনা করে আসছি। সুপ্রিয়দা, পুরোটা আলোচনা করে আসছি। পুরোটা আলোচনা করে আসছি। 18 পঞ্চায়েত হয়েছে, ঠিক। লাস্ট হয়েছে 2016 লোকসভা, লাস্ট হয়েছে 2016 লোকসভা, যেখানে তৃণমূলের ভোট সামান্য কমে দাঁড়িয়েছিল 45.58%, বিজেপির প্রায় 4 গুণ বেড়েছিল, 40.85% হয়েছিল বিজেপির ভোট শেয়ার। লোকসভা নির্বাচনের নিরিখে 4 গুণ বেড়ে গিয়েছিল। আলাদা লড়ে বামেরা সেখানে পেয়েছিল 9.75% ভোট এবং কংগ্রেস পেয়েছিল 3.71% ভোট। মীনাক্ষী, একটাই কথা তোমাকে স্মরণ করিয়ে দেবো, অনির্বাণ, হ্যাঁ, বিজেপির তরফ থেকে আমরা যেটা দেখছি যে 3 থেকে একদম 1 লাফে 138 থেকে 148। একটা কথা শুধু মনে করিয়ে দিই, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যখন রীতিমতো একই রকম ভাবে এরকম নানা ধরনের জল্পনা কল্পনা চলছিল, বেশ কিছু বুথ ফেরত সমীক্ষার ফলাফল এসেছিল। ত্রিপুরা নিশ্চিতভাবে মাপে, জনসংখ্যার বিচারে, নানা ঐতিহাসিক গুরুত্বের বিচারে এবং অন্যান্য নানা প্যারা বিচারে পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু তখনও অনেকে রীতিমতো ভুরু কুচকে বলেছিলেন, আরে 0 থেকে একেবারে 45 পর্যন্ত কি করবো, ওখানে ম্যাজিক ফিগারটা 45। বিজেপি তার আগে কোনো আসন ছিল না, তৃণমূল কংগ্রেস থেকে বিধায়করা বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন, তার ফলে তাদের আসন সংখ্যা 9 বা 10-এ পৌঁছে নির্বাচন শুরুর ঠিক আগের মুহূর্তে। কিন্তু সরাসরি বিজেপির টিকিটে তার আগের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসছেন এমন একজন বিধায়কও ছিলেন না। ঠিক সেই ঘটনাটা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেছে। 2016-তে 3 জন আমরা যেটা দেখছি, এটা টেকনিক্যালি একদম ঠিক। 2016-তে বিধানসভা নির্বাচনে 3 জনই জিতেছিলেন বিজেপির টিকিটে এবং তার মধ্যে একজন ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি বর্তমানে সাংসদ। কিন্তু এরপরে আমরা জানি পঞ্চায়েত নির্বাচন ঘটেছে, লোকসভা ঘটেছে এবং তার পরবর্তী সময়ে তৃণমূল থেকে দল ভেঙে বেশ কিছু বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। তা সত্ত্বেও নিশ্চিতভাবে যারা যোগ দিয়েছেন তাদের সঙ্গে এই 3 সংখ্যাটাকে যোগ করলেও কোনোভাবে 138 থেকে 148 পর্যন্ত পৌঁছানোটা একেবারে 3 থেকে লাফ দিয়ে, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট হবে যদি বিজেপি এই ফিগারটা পৌঁছতে পারে। সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু আমি পাল্টা পাশাপাশি বলবো, মীনাক্ষী এবং স্বর্ণালী দুজনকেই স্মরণ করিয়ে দেবো যে ধরনের হাড্ডাহাড্ডি নির্বাচন, যে ধরনের হাড্ডাহাড্ডি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং যদি শেষ পর্যন্ত তিনি ক্ষমতাচ্যুতও হন, তাহলেও যে ফিগারটা তার লোয়েস্ট মার্জিন বলে আমরা দেখছি, সেটা কিন্তু রীতিমতো শ্লাঘার বিষয়। 10 বছর শাসন করার পর যদি এই ফিগার নিয়ে কেউ বিরোধী আসনে বসতে হয় কাউকে, এবং বিজেপির মতো এত বড় একটি সর্বভারতীয় পার্টির কাছে, যাদের সঙ্গে আমি এই জায়গা থেকে আমি আরেকবার বলতে চাইবো যে লাফের কথা বলছিল অনির্বাণ, যে 3 থেকে শুরু করে একেবারে 148টা আমরা পার্সেন্টেজ যে ছবিটা, পার্সেন্টেজের নিরিখে যদি আমরা দেখে নিই, সেদিকে আরো একবার নজর রাখবো। যেটা কিছুক্ষণ আগে মীনাক্ষী বলছিলেন যে 42.75% যে ভোট পার্সেন্টেজের কথা বলা হচ্ছে সম্ভাব্য এবারে 2021-এর জন্য, 2016-তেই যদি আমরা
ফিরে যাই, অর্থাৎ গতবারের নির্বাচনে বিধানসভা নির্বাচন, তাহলে সেখানে দেখতে পাবো আমরা যে 10.16%, অর্থাৎ প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজ। যদি তৃণমূলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমাদের সম্ভাবনায় আসছে সিএনএক্স এর সঙ্গে 40.07%। সেটাই যদি আমরা ঠিক 5 বছর আগে 2016 বিধানসভা নির্বাচনের ভোট পার্সেন্টেজ দেখি, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ছিল 44.91%, অর্থাৎ 4%-এরও বেশি ভোট সেক্ষেত্রে কমেছে। যদি আমরা লেফট প্লাস, যেটা আমরা সংযুক্ত মোর্চা বলছি, সেদিকে আমরা যদি নজরটা দেখি, যদিও সেই সময়তে সংযুক্ত মোর্চা সেভাবে, অর্থাৎ আইএসএফ ছিল না, সেই সময়তে বাম কংগ্রেস ছিল, তা হলো সেই সময় যেটা আজকে আমাদের প্রেডিকশনে আসছে 14.42%। 2016-র ক্ষেত্রে যদি নজর রাখি তাহলে 37.94%, একেবারে স্বর্ণালী, আমরা এই মুহূর্তে নজরকাড়া কেন্দ্রের দিকে নজর রাখি, নজরকাড়া কেন্দ্রের দিকে নজর রাখছি। ভিআইপি সিটস যাকে বলছি আমরা, রিপাবলিক বাংলা সিএনএক্স বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ী শ্যামপুকুর থেকে বিজেপির প্রার্থী। যদিও আমরা বলছি হাড্ডাহাড্ডি লড়াই হবে, অর্থাৎ বলাই যায় যে একেবারে ইঞ্চিতে লড়াই। শীতলকুচি সম্ভাব্য জয়ী বিজেপির, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ খুব ক্লোজ ফাইট যেটাকে বলছি, যেটা আমরা বলছি না যে সহজ জয় হবে, নয়। শীতলকুচি, ঘটনাবহুল শীতলকুচি, যে শীতলকুচিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল এই নির্বাচনে, সেই শীতলকুচিতে শেষ হাসি কে হাসবে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় বিজেপির। সম্ভাব্য জয়ী উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস স্বস্তির জয়, অর্থাৎ কমফোর্টেবল উইন যাকে আমরা বলি। খুব একটা তাকে লড়াই করতে হবে না। ডোমজুর কেন্দ্র, রাজীব বন্দ্যোপাধ্যায় কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য জয়ী সেখানে কে, নাকি বিজেপিরই প্রার্থী? হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় করার সম্ভাবনা তার রাজীব বন্দ্যোপাধ্যায়ের। উলুবেড়িয়া পূর্ব সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানেও যে খুব সহজ জয় হবে তা নয়, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পাওয়ার সম্ভাবনা। এবং এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে ফিগারসগুলো আসছে, সেগুলো কিন্তু একটুর জন্য বেরিয়ে যেতে পারে হয় তৃণমূল কংগ্রেস বা বিজেপি, এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বারবার যেখানে বলছি আমরা হাড্ডাহাড্ডি লড়াই, হাওড়া মধ্য স্বস্তির জয় পাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যেখানে খুব একটা তাকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে না। হাবড়া সম্ভাব্য জয়ী কে, নাকি বিজেপি? হাবড়া, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই হাবড়ায় বিজেপি সম্ভাব্য জয়ী। হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি, অর্থাৎ কোথাও না কোথাও খুব সহজ জয় বিজেপি এবং তৃণমূল কারোর জন্যই নয়। এই কেন্দ্র থেকে হাবড়ায় সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা শুরু থেকে, অনির্বাণ এবং স্বর্ণালী, যে সমস্ত এই নির্বাচনটাই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচন। মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সঙ্গে সমার্থক শব্দ যদি ব্যবহার করা হয় 21-এর নির্বাচন, কোনো দলের পক্ষে খুব সহজ জয় হবে না। যাদবপুরে স্বস্তির জয় সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল কংগ্রেস, এবং এটা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক হয়তো হতে পারে, যেখানে যাদবপুর কেন্দ্র বামেদের গড় বলে পরিচিত। সেখানে কি বামেরা জায়গা করতে পারছে না এবার? তাদের গড় কি তারা হারাচ্ছে যাদবপুর কেন্দ্রে? সেখানে তৃণমূল কংগ্রেসের জয় সম্ভাব্য এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয়। সোনারপুর দক্ষিণ, সেখানে স্বস্তির জয় নাকি তৃণমূল কংগ্রেসের? সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, অর্থাৎ খুব একটা লড়াই দিতে হবে না সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। সবকটাই কিন্তু ভিআইপি সিটস, যে ভিআইপি সিটস নিয়ে যেখানে প্রার্থী দেওয়ার আগে প্রত্যেকটা দলই ভেবেছে, যেখানে কোথাও না কোথাও সেলিব্রিটি প্রার্থী রয়েছেন, কোথাও আবার রয়েছেন গুরু, যারা দুধের রাজনীতিবিদ, তারাও রয়েছেন। বসিরহাট দক্ষিণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা বসিরহাট দক্ষিণ, যেখানে তৃণমূল কংগ্রেস বারবার বলছে তাদের শক্ত ঘাঁটি এবং তারা জয়লাভ করবে। সমীক্ষায় কি উঠে আসছে? স্বস্তির জয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই সিটটি কিন্তু ছিনিয়ে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই। রাজারহাট গোপালপুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিট, যেখানে একজন সেলিব্রিটিকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জয় সেখানে আসবে, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য। রাজারহাট গোপালপুর, সেখানে জয়ী শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন। বিজেপির লড়াই হতে চলেছে, সেখানে বিজেপির জয় হতে চলেছে। বিধাননগর আরও একটা গুরুত্বপূর্ণ সিট, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির জয়ের কথা বলছেন। অর্থাৎ আমরা এলাকায় দেখে থাকি সব্যসাচী দত্ত এবং সুজিত বসুর যে হাড্ডাহাড্ডি লড়াই, সেটাও কিন্তু নির্বাচন
নির্বাচনেও প্রতিফলিত হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় বিজেপির। ঝাড়গ্রাম স্বস্তির জয় বিজেপির। ঝাড়গ্রাম আমরা দেখেছি লোকসভা নির্বাচনের সময় থেকে 2019 লোকসভা নির্বাচনের সময় থেকে হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং এই ঝাড়গ্রামে জয়ের পতাকা উঠবে বিজেপির এবং স্বস্তির জয় বলা হচ্ছে। এবারে লোকসভাতে যে ভোটগুলো চলে গিয়েছিল বিজেপির পক্ষে, সেখান থেকে ভোট সরেনি। লোকসভা নির্বাচনের সেই ঝাড়গ্রামের যে দাপট সেটা কিন্তু বিজেপি বজায় রেখেছে। কামারহাটি অর্থাৎ মদন মিত্র, সেখানে নাকি তিনি স্বস্তির জয় পাবেন, সম্ভাব্য জয়ী। রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোলে উঠে আসছে তথ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র, যার একটা আলাদা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে, সেখানে স্বস্তির জয় পাচ্ছেন কামারহাটি কেন্দ্রের প্রার্থী। দমদম নর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতায় যে তাদের জয়যাত্রা অব্যাহত রাখবে সেটা সামনে আসছে। এই সম্ভাব্য জয়ী থেকে স্বস্তির জয় পাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অর্থাৎ উত্তর কলকাতায় বিজেপি এখনো দাঁত ফোটাতে পারেনি, তার প্রমাণ দমদম কেন্দ্রটিও সম্ভাব্য জয়ী স্বস্তির জয় তৃণমূল কংগ্রেসের। বারবার বিভিন্ন ডিবেটও যে আলোচনায় উঠে আসছিল যে উত্তর কলকাতায় কি দাঁত ফোটাতে পারবে বিজেপি, তার জয়যাত্রা কি উত্তর কলকাতা বা কলকাতার বাইরে গিয়ে থামবে, যেমনটা 2019 লোকসভা নির্বাচনের আগে থেমেছিল, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে তাই যে বিজেপি উত্তর দমদম এবং দমদম কেন্দ্রে থাবা বসাতে পারেনি। ব্যারাকপুর কেন্দ্র, যেখানে রাজ চক্রবর্তী প্রার্থী বিজেপির, বিরাট জয় পাবে, মাফ করবেন তৃণমূল কংগ্রেসের, সেখানে বিরাট জয় পাবে বিজেপি। সেলিব্রিটিকে দাঁড় করিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর থেকে সেই জয় ছিনিয়ে নিচ্ছেন বিজেপির প্রার্থী, যেটাকে বিরাট জয় বলা হচ্ছে। অন্যদিকে ভাটপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেখানে অর্জুন সিং এর গড় বলা হয় এই কেন্দ্রটিকে, সেই ভাটপাড়ায় জয়ী বিজেপি প্রার্থী হবেন এমনটাই সম্ভাবনা সামনে আসছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে জয় আসবে বলে মনে করা হচ্ছে। চলে যাচ্ছি কৃষ্ণনগর উত্তর। কৃষ্ণনগর, যে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে, কৃষ্ণনগরের প্রার্থী মুকুল রায়, তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পাবেন এমন সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বহরমপুরে যাই, অর্থাৎ মুর্শিদাবাদ, যেটি কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল একসময়, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় কংগ্রেসেরই। অর্থাৎ অধীরের গড়ে এখনো থাবা বসাতে পারেনি সেভাবে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, যার দরুন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় কংগ্রেসের। শিলিগুড়ি, যেটি বামেদের একটা সময় ছিল গড়, এবং অশোক ভট্টাচার্য যেখানে দাপিয়ে রাজনীতি করেন, আমরা জানি অশোক ভট্টাচার্যের গড়েও ভাঙন দেখেছি আমরা, সেখান থেকে দল বদল হয়ে এসেছেন। কাশীপুর বেলগাছিয়া, যেখানে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, এবং আজকে দেখেছি আমরা নির্বাচনের দিনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়েছি, যেখানে বিক্ষোভ ঝামেলার খবর ছিল, যেখানে প্রতিরোধ করা হয়েছে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তৃণমূল কংগ্রেসের। যেটা বারবার প্রশ্ন আসছিল যে কলকাতা বা গ্রেটার কলকাতা, সেখানে কি বিজেপি থাবা বসাতে পারবে বা বিজেপি কি প্রবেশ করতে পারবে? এখনো পর্যন্ত যা আমাদের কাছে সম্ভাব্য ফল, তাতে কিন্তু বিজেপি যে খুব একটা কিছু করতে পেরেছে তেমনটা নয়। এর পরবর্তীতে দেখা যাক যে সমস্ত সিট রয়েছে। মানিকতলা, যেখানে আজকে আমরা দেখলাম যিনি প্রার্থী রয়েছেন বিজেপির, তাকে সেখানে হেনস্থা করা হলো, সেখানে কিন্তু জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করা হচ্ছে। মেদিনীপুর, এই নির্বাচনের যেটাকে বলা হয় ভর কেন্দ্র মেদিনীপুর, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় বিজেপির। যে মেদিনীপুরে একেবারে জয়ের পতাকার ওড়াবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী, রাসবিহারী কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুব্রত সাহা এবং দেবাশিস কুমার যেখানে লড়াই করছেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির জয় আসার সম্ভাবনা। মানে বুঝতেই পারছো অনির্বাণ এবং স্বর্ণালী, কলকাতা যে পুরোটা তৃণমূল কংগ্রেস দখল করে রাখতে পেরেছে তেমনটা নয়। বেলেঘাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আজকে আমরা দেখলাম সেখানে ঝামেলার খবরও রয়েছে, যেখানে দুপক্ষের একটা বচসার জায়গা তৈরি হয়েছিল, সেখানে বেলেঘাটাতে স্বস্তির জয়। অর্থাৎ বেলেঘাটা কেন্দ্রতে তৃণমূল কংগ্রেস তাদের দাপট কিন্তু বজায় রাখতে পারলো, যার দরুন তাদের স্বস্তির জয় হবে। কলকাতা পোর্ট, যেখানে ফিরহাদ হাকিম প্রার্থী তৃণমূল কংগ্রেসের, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, স্বস্তির জয়। খুব একটা লড়াই করতে হবে না ফিরহাদ হাকিমকে, সেই তথ্যই তুলে ধরা হচ্ছে কলকাতা পোর্ট থেকে। অর্থাৎ
কলকাতার অধিকাংশ জায়গা যেখানে বারবার এন্টালি তৃণমূল কংগ্রেস জয়ী হবে, যেখানে প্রিয়াঙ্কা তেবরিওয়ালা আজকে বিভিন্ন বুথে তিনি ঘুরে বেরিয়েছেন, একাধিক অভিযোগ তার, সেখানে স্বস্তির জয় তৃণমূল কংগ্রেসের, এমনটাই বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। সুতরাং ভিআইপি যে সমস্ত সিটস রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। স্বস্তির জয় বালিগঞ্জ চিরকালই তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি বলা যায়, গড় বলা যায়, বললে খুব একটা ভুল হবে না। সেখানে স্বস্তির জয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, সুতরাং সেখানে লড়াইয়ের কোনো জায়গা নেই। টালিগঞ্জ, যেখানে বাবুল সুপ্রিয়র সঙ্গে অরূপ বিশ্বাসের লড়াই, বিজেপির বাবুল সুপ্রিয় নাকি হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে টালিগঞ্জে। যে বাবুল সুপ্রিয় বারবার অভিযোগ করছেন যে টালিগঞ্জের কোনো উন্নয়ন হয়নি, তিনি উন্নয়ন করবেন এমনটা তিনি দাবি করেছিলেন, সেখানে জয় পাচ্ছেন তিনি এমনটা সম্ভব না। জোড়াসাঁকো হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে কিন্তু জয় আসছে বিজেপির। ভবানীপুর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভবানীপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে রুদ্রনীল ঘোষ বিজেপির পক্ষ থেকে লড়াই করছেন এবং তার বিপরীতে শোভনদেব চট্টোপাধ্যায়, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কেন্দ্র ছিল, সেখানে নাকি বিজেপি জয় পাবে। নিশ্চয়ই আলোচনাতে তো আসবে এই বিষয়গুলো। স্বস্তির জয় ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেস শিবিরে রয়েছেন তারা হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারী সেখানে খুব একটা তার যে দাপট সেখানে দেখাতে পারলেন না। ক্যানিং পূর্বতে স্বস্তির জয় বলা হচ্ছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাতেও নেই স্বস্তির জয়। বালি যে বালিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড়, যে বালির প্রার্থী হওয়ার জন্য বৈশালী ডালমিয়া তিনি দলত্যাগ করেছিলেন, সেই বালিতে কিন্তু জয় আসে। দিনহাটায় স্বস্তির জয় বলা হচ্ছে বিজেপির। যে এই দিনহাটা বা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে বিজেপি ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করছে। বিজেপির তারকেশ্বরে স্বপন দাশগুপ্ত প্রার্থী বিজেপির, তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পাবেন বলেই সম্ভাবনা তৈরি হচ্ছে। বিরাট জয় চুঁচুড়ায় বিরাট জয় সামনে আসছে বিজেপির, সম্ভাব্য জয়ী চুঁচুড়া থেকে বিজেপি, অর্থাৎ কলকাতা সংলগ্ন এলাকায় যেখানে আমরা লোকসভা নির্বাচনেও দেখেছিলাম যে বিজেপি কিছুটা ভোট ধরে রাখতে পারছে, সেটা কিন্তু অব্যাহত চায়। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দখল করেছিলেন ক্ষমতা, সেই সিঙ্গুরে বিজেপির বিরাট জয়। এরপরে আমি অনির্বাণকে দিচ্ছি, অনির্বাণ পরবর্তী আমি স্বর্ণালীর কাছে যাচ্ছি। স্বর্ণালী, এখনো পর্যন্ত যা সিট শেয়ার দেখতে পাচ্ছ ভিআইপি সিটসগুলো, তাতে কি মনে হচ্ছে সম্ভাব্য জয়ী? এখনো পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে স্বস্তির জয় খুব কম। স্বর্ণালী এবং অনির্বাণ আমাদের সঙ্গে। একদমই তাই, এবং যে ছবিটা তুমি তুলে ধরছো মীনাক্ষী, মানে যে ছবিটা আমরাও দেখতে পাচ্ছি সিএনএক্সের একদম সেই সায়েন্টিফিক সমীক্ষার ফলাফল, তাতে নিঃসন্দেহে যেরকম শুরু থেকে, অর্থাৎ বিষয় তো শুরুতেই প্রথমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যেরকম একদমই হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু যেভাবে এখনো পর্যন্ত কলকাতার বাইরে এবং জেলার বেশ কিছু হেভি ওয়েট কেন্দ্রের ফলাফল আমরা দেখছি, সমীক্ষার ফলাফল আমরা দেখছি, তাতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইটা থাকবে এবং যে হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু 2 তারিখে গিয়ে স্পষ্ট হবে এবং তারপরে আসল ছবিটা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত কিন্তু যে ছবিগুলো তুমি আমাদের সামনে তুলে ধরছিলে, যেটা আমরাও দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু নিঃসন্দেহে এক্ষুনি আমরা শ্যামপুকুরে দেখছিলাম, শ্যামপুকুর থেকে শুরু করে সিঙ্গুর পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু একাধিক জায়গাতে রয়েছে। শীতলকুচির মতো জায়গায় যেখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু নিঃসন্দেহে একটা বড় ভূমিকা পালন করবে এই কেন্দ্রগুলো এইবারের নির্বাচনের ক্ষেত্রে। অনির্বাণ কি বলবে? আমাদের সঙ্গে যদিও আরো দুজন অতিথিও রয়েছে, যেমনটা তুমি বলছিলে যে আসনগুলোর সংখ্যা তুমি আমাদেরকে দেখালে এবং যে আসনগুলো সম্পর্কে আমাদেরকে জানালে, যে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কোথাও বিজেপি জয়ী হচ্ছে, কোথাও তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে। একটু যদি মাইনিউটলি আমরা দেখি তাহলে দেখবো মীনাক্ষী, এই হাড্ডাহাড্ডি আসনের যে সংখ্যাগুলো আমরা দেখালাম এবং তারপরে বিশেষ করে ভিআইপি কেন্দ্রগুলোতে এবং তারপরে জয়ীর যে সংখ্যা দেখালাম, যতটা তুমি আমাদেরকে দেখালে, আমার স্মৃতি যদি আমার সঙ্গে একদম নিতান্ত বিশ্বাসঘাতকতা না করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতা দলটার নাম তৃণমূল কংগ্রেস, কিছু ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতা দলটার নাম বিজেপি। এখন যদি এই যে আমরা বলছি হাড্ডাহাড্ডি লড়াই মানে কি, এই আসনগুলোতে
জয় পরাজয়ের ফয়সালা হচ্ছে 1 থেকে 10% কম ভোটের মার্জিনে। যদি কোনোভাবে এই আসনগুলোর ফলাফল বদলে যায়, ঠিক যেটা বলে শুরু করেছিলাম, তাহলে 138 থেকে 148 এই যে রেঞ্জটা বিজেপির আমরা দেখাচ্ছি, এটা আরও বেড়ে যাবে, অর্থাৎ বিজেপির তখন যেটা আসনের সংখ্যা বেড়ে যাবে। আবার যদি ঠিক উল্টোটা হয়, তৃণমূল এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাদের যেটা আসন বলে আমাদের এই সমীক্ষার ফল যা আভাস বা ইঙ্গিত দিচ্ছে, সেই আসনগুলোকে ধরে রেখে বিজেপির যেটা আসনগুলোতেও যদি এদিক ওদিক ঘটাতে পারে, এই 1 থেকে 10% ভোটের সামান্যতম ব্যবধানের এদিক ওদিক যদি হয় মার্জিন অফ এরার ধরে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের 138 থেকে সংখ্যাটা আরও বেড়ে 148 পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু যদি শেষ পর্যন্ত আমাদের সমীক্ষার ফল অনুযায়ী এই রেঞ্জটাই থাকে, বিজেপি 138-এ থেমে যায়, তৃণমূল কংগ্রেস 138-এ থেমে যায়, এবং যদি সংযুক্ত মোর্চা তাদের লোয়েস্ট রেঞ্জ 11ও অ্যাচিভ করতে পারে, বা 11 থেকে 21-এর মধ্যে কোথাও একটা 21 পর্যন্তও যেতে পারে, তাহলে কিন্তু নিশ্চিতভাবে সংযুক্ত মোর্চা তারা কিং মেকার হয়ে উঠবে। এবং আমি স্বর্ণালী, মীনাক্ষী, তোমাদের দুজনের জন্য তো বটেই, আমাদের দর্শকদের জন্য জারি রাখি, আমার নিজস্ব নেটওয়ার্ক অনুযায়ী আমার নিজস্ব দায়িত্বে জানিয়ে রাখছি, গত 7 দিনেরও বেশি সময় ধরে সিপিআইএম নেতারা তাদের জেলা কমিটিগুলির কাছ থেকে মতামত নিচ্ছেন, যদি নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল হয়, তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভার সেই ত্রিশঙ্কু ফলাফলে তাদের সমর্থন যদি সরকার গড়ার ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক হয়ে দাঁড়ায়, তাহলে তৃণমূল কংগ্রেসকে তারা সমর্থন করবেন কি করবেন না। যদি সমর্থন করেন, সরকারের ভিতরে গিয়ে করবেন, না সরকারের বাইরে থেকে করবেন, এমন মতামত যাচাই কিন্তু করা হচ্ছে সিপিআইএমের তরফ থেকে জেলা কমিটিতে। একেবারে জোনাল বা এখন এই মুহূর্তে জোনাল কমিটিগুলির অস্তিত্ব নেই সিপিআইএমে, এরিয়া কমিটি বা শাখা কমিটি লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছে। স্বর্ণালী এবং মীনাক্ষী, তোমাদের দুজনকে এবং আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখলাম, আমাদের এই নির্বাচনের ফলাফল যা ইঙ্গিত করতে তা যদি সত্যি হয়, তাহলে এমন মতামত যাচাইয়ের জন্য সিপিআইএমের তরফ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার জন্য নিজেদেরকে নিজেরা সাধুবাদ জানাতেই পারেন সিপিআইএম নেতারা। একেবারে আমরা আলোচনায় আসবো, আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন স্বর্ণালী এবং অনির্বাণ। সময় হচ্ছে একটা ছোট একদমই তাই, এই আলোচনাতে আমরা ফিরবো এর পাশাপাশি। ছবি আপনাদের স্পষ্ট করেছি যে ঠিক কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সমীক্ষায়। এর পাশাপাশি আমরা অঞ্চল অনুযায়ী বিভিন্ন, অর্থাৎ রিজন যেগুলো রয়েছে, যে অঞ্চল অনুযায়ী আঞ্চলিক যদি ফল ভিত্তিক আমাদের নজর রাখতে হয় সেই আঞ্চলিক ফলের দিকে, তাহলে ঠিক সিএনএক্স এর সমীক্ষায় কি ছবি উঠে আসছে সেটা আমরা দেখি। মূলত এক্ষেত্রে যেভাবে যে 4টি অঞ্চলে আমরা ভাগ করে রেখেছি, যেভাবে এই সমীক্ষা করা হয়েছে, তাতে 4টি ভাগের মধ্যে প্রথমেই রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে অংশ বাংলার, সেই দক্ষিণ পশ্চিম অংশ যদি আমরা নজর রাখি, তাহলে সেখানের ছবিটা কি দাঁড়াচ্ছে সেদিকে নজর রাখবে। পাশাপাশি আরও 3টে ভাগ রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, উত্তর বাংলা রয়েছে, উত্তর বেঙ্গল, নর্থ বেঙ্গল রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ, এবং একই সঙ্গে রয়েছে সাউথ ইস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ববঙ্গ। যে ছবিটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে, যদি সেদিকে আমরা নজর রাখি, অর্থাৎ এই অঞ্চল ভিত্তিক ফলাফলের দিকে আমাদের সমীক্ষায় ঠিক কি উঠে আসছে সেদিকে যদি আমরা নজর রাখি, তাহলে প্রথমে নজর রাখছি সাউথ ওয়েস্ট বেঙ্গলের দিকে, যেখানে টোটাল কেন্দ্র সিট রয়েছে 119টি সিট রয়েছে, যার মধ্যে তৃণমূল সম্ভাব্য যে সমীক্ষায় ফলাফল পাওয়া যাচ্ছে, তার মধ্যে তৃণমূল পেতে পারে 46 থেকে 52টি আসন, বিজেপি পেতে পারে 65 থেকে 71টি আসন, মোর্চা পেতে পারে 1 থেকে 3টি আসন, এবং বাকিরা পেতে পারে বাকিদের ক্ষেত্রে কোনো আসনই নেই। আমি এই রেজাল্টের দিকে আসবো, আমি এই অঞ্চল ভিত্তিক ফলাফলের দিকে আসবো, তবে তার আগে আমি আলোচনাতে ফিরে আসছি। আমার সঙ্গে রয়েছেন মীনাক্ষী এবং অনির্বাণ, তার সঙ্গে যে অতিথিরাও রয়েছেন। আমি প্রথমেই কেয়া দিয়ে আপনার কাছে আসি। কেয়া ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, যে আমাদের সমীক্ষার যে ফলাফল কেয়া, এবং যেখানে আমরা বলছি হাড্ডাহাড্ডি লড়াই, নিঃসন্দেহে গতবারের বিধানসভায় 3, সেখান থেকে আমাদের সমীক্ষায় আসছে 138 থেকে 148। মানে খুশি নাকি আশাহত? যদিও এটা রেজাল্ট নয়, এটা সমীক্ষার ফল। আমি কেয়ার প্রতিক্রিয়া জানতে চাইব শুরুতেই। আমার মনে হয় আমার এই হাসিটাই আপনার উত্তর হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অবশ্যই আপনাদের এই বুথ ফেরত সমীক্ষার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, 2রা মে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
আমার মনে হয় এই উত্তরটাই যথেষ্ট, এবং তার বিভিন্ন কারণ রয়েছে, নিশ্চয়ই আমরা পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আলোচনা করব। কিন্তু যদি আপনাদের যেই ফিগার যেগুলো দেখালেন, আমি হায়ারটাই ধরে নিলাম, 148 যেটা ধরলেন, তার অবশ্যই অনেক অনেক বেশি আমরা পাবো সংখ্যা, কিন্তু সেটা হলেও আমরা অবশ্যই আবারও একবার বলছি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গঠন করব। কেয়ার কাছে আমার কলকাতার প্রশ্ন আছে, বেশ কি কিছু আমি আসনে জানতে আমাদের চাইবো সমীক্ষা আপনার কাছে, উঠে আসছে, বেশ হাড্ডাহাড্ডি লড়াই অমিত শাহ হবে, বারবার করে বলছিলেন যে ইস বার 200 পার, এবং আপনাদের রাজ্য স্তরের নেতারাও বারবার বলেছেন যে 200-র বেশি আসন পেয়ে আপনারা এবার সরকার গঠন করবেন। ঠিক সেখানে দাঁড়িয়ে 138 থেকে 148 এই যে রেঞ্জটা আমরা দেখাচ্ছি, এই রেঞ্জটার ক্ষেত্রে যদি শেষ পর্যন্ত 148 আপনারা পান, নিশ্চিতভাবে আপনারা সরকার গঠন করবেন, কারণ সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাচ্ছে। আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, যেহেতু জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ এই দুটি আসনে এখনো পর্যন্ত ভোট গ্রহণ করা সম্ভব হয়নি, দুটি আসনে এই দুই প্রার্থীর মৃত্যুর কারণে, ফলে 292টি আসনের মধ্যে আমরা এই সম্ভাব্য ফলাফল দেখাচ্ছি, যদিও তার 294টি আসনের ক্ষেত্রেই প্রজেকশন দেখাচ্ছি। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো কেয়া, যে যদি শেষ পর্যন্ত 148 বা এই হাড্ডাহাড্ডি আসনগুলো, যেখানে 45টা এমন আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যার হাড্ডাহাড্ডি লড়াইয়ের বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে বলে আমাদের সমীক্ষার ইঙ্গিত, এবং বেশ কিছু আসন আপনাদেরও ঝুলিতে যাচ্ছে, যদি সেখানেও খুব বেশি ইতর বিশেষ না হয় বা সামান্য কিছু ইতর বিশেষ হয়, সেখান থেকেও বেশি কিছু প্রাপ্তি হয়ে যদি আপনারা 150 বা 60-এর ধারে কাছে কোথাও শেষ করেন, সেটা তো আপনাদের এই 200-র টার্গেট থেকে অনেকটা কম হবে। সেটা কি আপনাদের জন্য যতটা আশা করেছিলেন ততটা হবে না? নিশ্চয়ই। আমি যদি উল্টো দিক থেকে শুরু করি অনির্বাণ, 2016-র ফল থেকে আমরা তাহলে কোথায় উঠলাম? 3 থেকে আমাদের যা আপনাদের প্রেডিকশন অনুযায়ী, বা পরবর্তীকালে আমি আপনাকে শুরুতেই বললাম, স্বর্ণালীকেও বললাম, মীনাক্ষীকেও বলছি, আমি বলছি যে অনেক বেশি আপনারা যে প্রেডিকশন দেখাচ্ছেন তার থেকে আমরা অনেক বেশি সংখ্যা পাবো। তো আমরা যে 3 থেকে শুরু করে যেই সংখ্যাতেই পৌঁছবো, আপনি সেটাকে গ্লাসকে আপনি অর্ধেক ফাঁকা দেখবেন না অর্ধেক ভর্তি দেখবেন, সেটা তো আপনার উপরে। আমি এটাকে অর্ধেক ভর্তি দেখতে চাইবো, সেই জন্য আমি শুরু করলাম 2016 থেকে। আমি 3 থেকে আমাদের উত্তরণ হচ্ছে যেই সংখ্যাই পাই না কেন সেই সংখ্যায়, সেটা তো একটা বিশাল সংখ্যা। মানুষ তারা স্বতঃপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা বুথে এসে ভোট দিয়েছেন, এবং সব থেকে বড় কথা, একটা আমি এই কথাটা না বললেই নয়, যে আমার মনে হয় এইবার একটা অন্য জিনিসও দেখা গেছে, যে মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। এটা কিন্তু সত্যি আক্ষরিক অর্থে গণতন্ত্রের উৎসব, আমরা যেটা আমরা কাগজে কলমে আমরা লিখে থাকি, বা আপনারা মিডিয়ার যারা রয়েছেন তারা বলেন, কিন্তু সেটা তো হয় না। আমরা দেখেছি যে কিভাবে ছাপ্পা ভোট হয়, কিভাবে বুথ জ্যাম হয়, এগুলো তো চিরাচরিত দৃশ্যই পশ্চিমবঙ্গে। কিন্তু এইবারে আমরা দেখলাম যে মানুষ তারা বেরিয়ে এসে ভোরবেলা থেকে তারা লাইন দিচ্ছেন, কখনো কখনো উষ্মা প্রকাশ করছেন যে এত লম্বা, স্বাভাবিকভাবেই কোভিড বিধি মেনে লাইন দীর্ঘতর হয়েছে, কিন্তু সব মিলিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ এবং তারা যে ভোট দিতে পেরেছেন, এইটা আমার মনে হয় এটা একটা বিশাল একটা ইঙ্গিত, এটা অত্যন্ত ইঙ্গিতবাহী। আমি একটু বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, টোটাল ফিগার তো আপনি দেখছেন, কিন্তু উত্তর কলকাতার বাইরেই বিজেপির জয়যাত্রা থেমে যাচ্ছে, অর্থাৎ উত্তর কলকাতায় এখনও বিজেপি সেরকম প্রভাব ফেলতে পারেনি বুথ ফেরত সমীক্ষায় যেমনটা উঠে এসেছে। এমনকি আপনার কেন্দ্রেও কিন্তু আপনার জয়ের সম্ভাবনা বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে না। বিমল দা, আমাকে মিনিট 3-4 সময় দাও, আনইন্টারাপ্টেড বলতে চাই, ডিস্টার্ব করলে হবে না। বলুন। ঠিক আছে, হ্যাঁ বলুন বলুন। আমি একটা কথা বলি মীনাক্ষী, সেটা হচ্ছে গত 3 দশক তার বেশি সময় ধরে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি পড়িয়েছি, চর্চা করেছি। গত প্রায় 12-13 বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি কিন্তু এটাকে নিয়ে চর্চা করেছি। তাই আমি এই কোনো জনমত সমীক্ষাকে আমার মতো নিচ্ছি না। তোমাদের জনমত সমীক্ষায় আমার আনন্দিত হওয়ার কথা, তোমরা বিজেপিকে এগিয়ে রেখেছো। আরও 2-একটা টেলিভিশন চ্যানেলে জনমত সমীক্ষার খবর কানে এলো, তারা বিজেপি বিরোধী, তারা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছে। আমি এই কোনোটাকেই গ্রহণ করছি না। আমি আমার নিজের যে ভাবনা চিন্তা সেইগুলোকেই এখানে প্রয়োগ করে বৈশিষ্ট্যগুলো ধরার চেষ্টা করছি, যেটা কোনো জনমত সমীক্ষায় আনা সম্ভব নয়। কারণ পলিটিক্সকে ম্যাথামেটিক্যাল মডেল দিয়ে বোঝা যায় না,
তোমাদের সমস্ত জনমত সমীক্ষাগুলো এন্টায়ারলি ম্যাথমেটিক্যাল মডেলের ওপর নির্ভর করে, বাট পলিটিক্স ইজ সামথিং মোর দ্যান ম্যাথমেটিক্স, ইটস সোশ্যাল ফেনোমেনা। ও এক, এবার ভালো করে শোনো, পশ্চিমবঙ্গে এবারে ভোটের যে প্যাটার্নটা তুমি যদি ভালো করে দেখো, দেখবে এবারে কিন্তু গ্রাম এবং শহরের ভোটের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। সে অনেক দিন আগে মাও সেতুং বলেছিলেন গ্রাম দিয়ে শহর ঘেরো, তিনি যে প্রেক্ষাপটে বলেছিলেন এবারে অন্য প্রেক্ষাপটে পশ্চিমবাংলায় ওটা সফল হতে চলেছে। গ্রামের যে ভোট এন্টায়ারটা ম্যাক্সিমামটা কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে যেতে চলেছে। এবং জেনে রাখো, আমি আজকে এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি পলিটিক্যাল সায়েন্সের পিএ আমি বুঝে থাকি, তাহলে কিন্তু তোমরা যেটা দেখাচ্ছ বিজেপি তার বহুগুণ বেশি আসন পাবে। কেন পাবে বলছি এবার, তার কারণ হচ্ছে পলিটিক্সটার মধ্যে কতগুলো বিষয় রয়েছে। এক, মানুষের কাছে পশ্চিমবাংলার রাজনীতির বৈশিষ্ট্যটা কি? পশ্চিমবঙ্গে খুব স্বাভাবিক রাজনীতি চলে না, কিন্তু এখানে রাজনীতি করাটা একটা যন্ত্রণা, একটা আশঙ্কা, একটা আতঙ্ক। কারণ যে রাজনীতি করতে যায় সে সব সময় একটা আশ্রয় খোঁজে। এখানে তুমি কমিউনিস্ট যদি হও, তোমার আশঙ্কা থাকবে 34 বছরের অভিজ্ঞতায় যে তুমি নন কমিউনিস্টের দ্বারা আক্রান্ত হতে পারো। আবার 34 বছরের অভিজ্ঞতা বলেছে যে এখানে কমিউনিস্ট পার্টি বিরোধিতা করা মানে ঘটি বাটি শেষ হয়ে যাওয়া। এইটা কিন্তু সিপিএম দেখিয়ে দিয়েছে। একটা কোথাও আশা ছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে অন্তত একটা স্বাভাবিক রাজনীতি নিয়ে আসবে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওটা করেনি, একই রাস্তা ধরে হেঁটেছে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু মতাদর্শ, ভালোবাসার চেয়ে আশ্রয়, এটা বেশি গুরুত্বপূর্ণ শেল্টার। ফলে আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু একটা মানসিকতা গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টি কথা বলবো আরো বিস্তারিতভাবে। বিমল শঙ্কর বাবুর কাছ থেকে আমার কয়েকটা বিষয় একটু বোঝার রয়েছে, কেন এই জনমত সমীক্ষার থেকে আরো বেশি আসন তারা এক্সপেক্ট করছেন। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদয়ন গুহ আমার সঙ্গে রয়েছেন। বিমল শঙ্কর বাবু একটু অনুরোধ করবো, আমি উদয়ন গুহর সঙ্গে একটু কথা বলে নিই। উদয়ন বাবু, আপনাকে স্বাগত। এই নির্বাচনী জনমত সমীক্ষা আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন, রিপাবলিক বাংলা, সিএনএক্স এর যে যৌথ সমীক্ষা। আমি জানতে চাইবো আপনার কাছে উদয়ন বাবু, এই 128 থেকে 138 এই যে রেঞ্জ আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী আসছে, এবং বারবার বলছি আমরা 45টি আসন অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেখানে 1 থেকে 10% মার্জিনের মধ্যে ব্যবধানে আসনের ভাগ্য নির্ধারিত হচ্ছে। ফলে এই আসন সংখ্যা যা আপনাদের দেখাচ্ছি তা কমতেও পারে, তা আরও বাড়তে পারে। বিজেপির ক্ষেত্রেও সেটা সমানভাবে সত্য, বা সংযুক্ত মোর্চার ক্ষেত্রেও সমানভাবে সত্য। আমার একটা প্রশ্ন, যেহেতু এটা সম্ভাব্য ফল, জনমত সমীক্ষা, আসল ফল নয়, তাই একটু হাইপোথেটিক্যাল আমাদেরকে হতেই হচ্ছে। কিন্তু সেখানেই আমার প্রশ্ন উদয়নবাবু, যদি 128 থেকে 138 শেষ পেশ তৃণমূলকে থামতে হয়, আপনারা কি বিরোধী আসনে বসা প্রেফার করবেন, নাকি এই 138-এর সঙ্গে সংযুক্ত মোর্চাকে যুক্ত করে সরকার করার চেষ্টা করবেন? বিরোধী আসলে ব্যাপারটা মাথায় আসছে না, এই কারণে যে আপনারা যাই দেখান না কেন, বা অন্য চ্যানেলগুলো যাই দেখান না কেন, আমরা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো। সে বিরোধী আসনে বসবার আমরা নেই, কারণ তাদের আমরা কোনো তৈরি করবেন এবং এককভাবে ক্ষমতায় বসে এই রাজ্যে তৃতীয়বারের মতন সরকার হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃতীয়বারের জন্য আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। কাজেই আপনাদের চ্যানেলে কি দেখালেন, কি অন্য চ্যানেলে কি দেখাচ্ছে, সেসব নিয়ে অযথা বিতর্কের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কথা বলি যে গ্রামের মানুষের ভাষা, সাধারণ মানুষের মুখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি হিন্দু মাত্র কিন্তু বুঝে থাকি, তাহলে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে আরো বেশি মানুষের সমর্থন নিয়ে, আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। এই ব্যাপারে অন্তত পক্ষে আমার কোনো সন্দেহ নেই। বাবু, বোঝা গেছে স্বর্ণালী অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছে, একটা বিরতি নেবার অন্যান্য অতিথিরাও রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কোথায় কি কারণে মনে হচ্ছে এই জনমত সমীক্ষাকে ভুল প্রমাণ করে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন পাবে উদয়নবাবু? আমি প্রথম কথা হচ্ছে জনমত, এই যে আপনারা যেগুলো দেখাচ্ছেন, সেটা ধরুন আপনি একটা দেখাচ্ছেন, আমি আপনাকে সম্মান করেই বলছি, আপনাদের চ্যানেলকে সম্মান করেই বলছি যে আপনারা 128 থেকে 138 তৃণমূলকে দেখাচ্ছেন।
পাশাপাশি আর একটা চ্যানেল সেটা দেখাচ্ছে যে 152 থেকে 164টা তৃণমূল কংগ্রেস পাবে। তাহলে আমি কার কথাটা ধরবো? আপনার কথাটা ধরবো নাকি সেই চ্যানেলের কথাটা ধরবো? আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে আমি করছি আসছি যে আমি উদয়বাবু, আপনার কাছে আবারও যাবো নিশ্চয়ই এই বিষয় নিয়ে, অন্যান্য অতিথিদের কাছেও যাবো। স্বর্ণালী অনির্বাণ, সময় হচ্ছে একটা ছোট বিরতির, ফিরছি বিরতির পর। রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোলে আরো রয়েছে তথ্য, সঙ্গে থাকুন। একদম ফিরলাম বিরতির পর। রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোলে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের সামনে এসেছে, আমরা সমস্ত তথ্য তুলে ধরছি। অনির্বাণ এবং স্বর্ণালী আমার সঙ্গে রয়েছেন। স্বর্ণালী, পরবর্তী ডেটার জন্য তোমার কাছে। মীনাক্ষী, যে তথ্য আমরা তুলে ধরেছি নিঃসন্দেহে তাতে আমরা বারবার বলছি যে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে এবং বিজেপির 138 থেকে 148 এই জায়গাটা নিঃসন্দেহে হাড্ডাহাড্ডির কথা আমরা বারবারই বলছি। সেক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর কে হবে পরবর্তীতে নিঃসন্দেহে সেটা পরে বিচার করা যায়, কিন্তু এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমি আরও প্রতিক্রিয়া নেব, কারণ আমাদের সঙ্গে রয়েছেন শিশির অধিকারী, আমি শিশির অধিকারীর কাছে যাব। তবে তার আগে যদি আরও একবার আমরা যেভাবে ওভারঅল আসনের নিরিখে এবং পার্সেন্টেজের নিরিখে একটা সমীক্ষার ফলাফল দেখেছি, তার পাশাপাশি যদি আমরা অঞ্চল ভিত্তিক ফলাফল দেখি, তাহলে সেদিকে নজর রাখা যাক যে সিএনএক্স ঠিক কী তুলে এনেছে সমীক্ষায় এই অঞ্চল ভিত্তিক ফলাফলের দিকে। মূলত 4টি অঞ্চলে আমরা এক্ষেত্রে ভাগ করেছি সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী। একটি হচ্ছে সাউথ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিমবঙ্গ, একটি গ্রেটার কলকাতা বৃহত্তর কলকাতা, আরেকটি হচ্ছে সাউথ ইস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ব অংশ, এবং আরেকটি হচ্ছে নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ। আমি প্রথমের দিকে নজর রাখছি সাউথ ওয়েস্ট বেঙ্গলের দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিমের দিকে। সাউথ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেখানে টোটাল আসন রয়েছে 119টি আসন। দক্ষিণ পশ্চিম বাংলার দিকে যদি আমরা নজর রাখি, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ, তাহলে টোটাল সিট রয়েছে 119টি, যেখানে সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 46 থেকে 52টি আসন, 46 থেকে 52। বিজেপি পেতে চলেছে 65 থেকে 71টি আসন, এবং সংযুক্ত মোর্চা ক্ষেত্রে পেতে পারে 1 থেকে 3টি আসন, এছাড়া আর কারোর কোনো আসনের সম্ভাবনা নেই। যদি এর পাশাপাশি আমরা এই দক্ষিণ পশ্চিমের ক্ষেত্রে নজর রাখি, তাহলে গত বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ছিল 63টি আসন এবং বিজেপি পেয়েছিল 56টি আসন এই ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে কিছুটা হলেও সেক্ষেত্রে সম্ভাবনা কমেছে কিছু ক্ষেত্রে, কয়েকটি আসনের ক্ষেত্রে। পরের দিকে চলে আসছি গ্রেটার কলকাতা অর্থাৎ বৃহত্তর কলকাতার যে আসনের ছবিটা আমরা দেখি, 35টি আসন রয়েছে মোট। সেখানে আমাদের সমীক্ষা অনুযায়ী, সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 17 থেকে 23টি আসন। তৃণমূল কংগ্রেস 17 থেকে 23টি আসন, বিজেপি পেতে চলেছে 13 থেকে 17টি আসন। সংযুক্ত মোর্চার ক্ষেত্রে কোনো আসন নেই, এমনটাই উঠে আসছে সিএনএক্স এর সমীক্ষার ফলাফলে। বাকি কারোরও কোনো সেক্ষেত্রে জায়গা নেই। এই গ্রেটার কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আগের নির্বাচনের ক্ষেত্রে, তাহলে তৃণমূল কংগ্রেস সেখানে ছিল 30টি আসন এবং বিজেপির ছিল মাত্র 5টি আসন। এর পরের ধাপে চলে আসছি, অর্থাৎ 3 নম্বর ভাগ অঞ্চল ভিত্তিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলা, দক্ষিণ পূর্ব অংশ। টোটাল আসন, মোট আসন 82টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 44 থেকে 50টি আসন। 44 থেকে 50টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে চলেছে সেখানে 22 থেকে 28টি আসন। সংযুক্ত মোর্চা এখানে পেতে চলেছে 8 থেকে 12টি আসন। সিএনএক্স, রিপাবলিক বাংলা এবং সিএনএক্স এর বুথ ফেরত সমীক্ষার ওপর নির্ভর করে এই তথ্য আমরা দিচ্ছি। এবং গত নির্বাচনে যদি পাশাপাশি আমরা রাখছি আলোচনাতে, কম্পারেটিভ আলোচনাতে, সেক্ষেত্রে গত নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই অংশ থেকে, এই অঞ্চল থেকে পেয়েছিল 58টি আসন, বিজেপি পেয়েছিল 23টি আসন, এবং সেই সময় কিন্তু লেফট এবং কংগ্রেস সেই সময় জোটে ছিল, তারা পেয়েছিল 3টি আসন।
শেষ ভাগে আসছি আমরা অঞ্চল ভিত্তিক ফলাফলের ক্ষেত্রে, সমীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ উত্তরবঙ্গ সেখানে 56টি আসন রয়েছে মোট, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী 15 থেকে 19টি, বিজেপি পেতে পারে 32 থেকে 38টি। উত্তরবঙ্গে বরাবরই বিজেপি শক্তিশালী, গত লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই ছবিটা দেখতে পাওয়া গেছিল। এইবারে এই বিধানসভায় বলা হচ্ছে 56-র মধ্যে 32 থেকে 38টি পেতে পারে বিজেপি, সংযুক্ত মোর্চা পেতে পারে 2 থেকে 6টি। পাশাপাশি আরও একবার মনে করিয়ে দিই, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 13টি আসন, বিজেপি পেয়েছিল 17টি আসন, এবং লেফট সংযুক্ত মোর্চার সেখানে তারা পেয়েছিল 6টি আসন। এইটা মোটামুটি আমরা একটা অঞ্চল ভিত্তিক যে ফলাফল তার সেই সমীক্ষার ফলাফলই তুলে ধরার চেষ্টা করলাম। মীনাক্ষী এবং অনির্বাণ, আমরা আবারও আলোচনায় ফিরে যাই। শিশির অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমি শিশিরবাবুকে প্রথমেই স্বাগত জানাই রিপাবলিক বাংলা। এবং শিশিরবাবু, সিএনএক্স রিপাবলিক বাংলা যে জনমত সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, তাতে কিন্তু এটা স্পষ্ট যে 138 থেকে 148 এইটা রেঞ্জ দিচ্ছি আমরা আমাদের বুথ ফেরত সমীক্ষাতে রিপাবলিক বাংলার তরফ থেকে বিজেপির জন্য। নিশ্চিতভাবে আমি আবারও বলবো, বারবার আমি সবাইকে এটা রিপিট করছি, যে দলেরই যিনি প্রতিনিধিত্ব করুন, যে 45টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেখানে 1 থেকে 10% ব্যবধানে জয় বা পরাজয় নির্ধারিত হচ্ছে। তবুও যদি তর্কের খাতিরে 148 নাম্বারটাকে ধরে নিই, তাহলে নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি পৌঁছে যাচ্ছে। কিন্তু 200 পেলে যে স্বস্তি থাকতো, সেই স্বস্তির জায়গায় হয়তো বিজেপি থাকবে না। প্রবল প্রতিপক্ষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে থেকে যাবেন, বা তার দল বিরোধী দল হিসেবে থেকে যাবে। এটা কি প্রত্যাশিত ছিল বিজেপির কাছ থেকে? এতটা ফাইট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি বিজেপির কাছে প্রত্যাশিত ছিল? না, আপনাদের সমীক্ষা যে লাইনেই হোক না কেন, ও একটা লাইন আপনারা করেছেন বোঝা যাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় যতবার চেঞ্জ হয়েছে, চেঞ্জগুলো এসেছে অন্যভাবে। আপনি লক্ষ্য করে দেখবেন, একবারে কংগ্রেস রাজত্ব, প্রফুল্ল সেনের রাজত্ব, এবং পরবর্তীকালে আপনার একবারে ডক্টর ঘোষ এবং অজয় মুখার্জি, পরে আপনার একবারে বামফ্রন্ট, এবং বামফ্রন্টের পরে একবারে শার্পলি আজকে মানে লাস্ট যে দুটো নির্বাচন, সে দুটো নির্বাচনকে ধরলে কখনোই এই রেজাল্টের সঙ্গে আমরা একমত নয়। আমরা একমত নয় এই কারণে, মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। মানুষ কখনো দুটো মত হয়, একটা মত পরিবর্তন আর একটা মত পরিবর্তন মানে পরিবর্তন নয়। কিন্তু আমরা যতদূর দেখেছি, যেভাবে পত্রপত্রিকা বা প্রচার বা ভোট যতবার হয়েছে, এবারে ভোটটা কিন্তু একবারে পরিবর্তনের পক্ষেই ভোট হয়েছে, একবারে আমূল পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। এটা লক্ষ্য করে আপনারা দেখবেন। আপনাদের সমীক্ষা, আমি কখনো সমীক্ষাকে সমীক্ষা বলেই ধরছি, যদি তাই ধরি, আপনারাও বলতে পারেন, লোকে বলতে পারে যে সমীক্ষা ঠিক হলেও ঠিক হয়, না হলেও না হয়। কিন্তু ঘটনা এবারে ভোট কিন্তু একবারে পরিষ্কার, আমার নিজের ধারণা যা আমরা দেখেছি, একবারে পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। সেখানে 155 কি 200 এই অঙ্ক এখন ইম্যাটেরিয়াল। এই অঙ্ক একবারে আপনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং সে অপেক্ষা করে দেখতে হবে কাউন্টিংয়ের কী পজিশান দাঁড়ায়। কাউন্টিং শেষ কথা বলবে। তবে যে মানসিকতা মানুষের দেখা গেছে, সেটা হচ্ছে কি এবারে পরিবর্তনের পক্ষে, এবং পরিবর্তনের পক্ষে এই এত নিরুত্তাপ এবং এত চুপচাপে ভোট এর আগে কখনো হয়েছে বলে আমাদের নিজেদের ধারণা নেই। অনির্বাণ, আমরা আসবো আবারও আলোচনায়, স্বর্ণালী আসবো আবারও আলোচনায়। আমাদের একটা সময় হয়েছে বিরতি। প্রজ্ঞা এবং অভিজ্ঞতা, শিশির বাবু, নিশ্চিতভাবে আপনার এই অভিজ্ঞতা এবং প্রজ্ঞাকে সম্মান জানিয়ে আমারও আরেকটি প্রশ্ন রয়েছে, কিন্তু একটা বিরতিরও সময় হয়েছে মীনাক্ষী, তাই তো? একেবারে ছোট বিরতি, সঙ্গে থাকুন।
সিএনএক্স যৌথ বুথ ফেরত সমীক্ষায় যেখানে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচনের এবারের ফলাফল কি হতে চলেছে তা আমরা আগাম জানিয়ে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি। আমার সঙ্গে উপস্থিত অতিথিরা রয়েছেন শিশির অধিকারী, বিমল শঙ্কর নন্দ, কেয়া ঘোষ, দেবু টুডু, আমার সঙ্গে রয়েছেন এছাড়াও আরও অতিথিরা, আমি তাদের সঙ্গেও আসবো। কাজী মাসুম আক্তার রয়েছেন আমার সঙ্গে রয়েছেন আরও অন্যান্য অতিথিরা, আমি তাদের সঙ্গেও আলোচনাতে আসবো। কিন্তু তার আগে আমি শিশির অধিকারী আপনার কাছে একবার যাবো। মীনাক্ষী এবং স্বর্ণালী তারপর তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদেরও প্রশ্ন করা রয়েছে। শিশিরবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার জীবন, রাজনৈতিক প্রজ্ঞা আপনার অত্যন্ত প্রখর, আমি তবু আপনাকে প্রশ্নটা না করে পারছি না। আপনি আমাকে বলছিলেন একটু আগে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন যে পশ্চিমবঙ্গে যখনই পরিবর্তন হয়েছে তা ল্যান্ডস্লাইড হয়েছে। এত হাড্ডাহাড্ডি লড়াই, যে স্থিতিটা আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, যে মার্জিন দেখাচ্ছি, এমন মার্জিনে পরিবর্তন হয় না। আপনি বলেছেন ঠিক কথা, 72 সাল থেকে পশ্চিমবঙ্গে যখন নির্বাচনে যিনি ক্ষমতায় এসছেন তিনি বিপুলভাবে হিউজভাবে জিতে ক্ষমতায় এসছেন, তা ক্ষমতায় থেকে যাওয়াই হোক অথবা ক্ষমতা পরিবর্তন করে আসাই হোক। আমার আপনার কাছে প্রশ্ন শিশিরবাবু, 67 থেকে 71 মাঝের এই 4টে বছরের সময় নিশ্চয়ই আপনার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় অত্যন্ত সজীব, আপনার স্মৃতিতে অত্যন্ত সজীব। যখন কোনো আপসাইড ডাউন পরিবর্তন হয়, যখন কংগ্রেস জমানা থেকে বাম জমানার দিকে যাচ্ছিল যুক্তফ্রন্টের হাত ধরে, তখন কিন্তু এই একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এই বঙ্গে অন্তত 4 বছরের জন্য। ডিসাইসিভ ফ্যাক্টর, ডিসাইসিভ নির্বাচনী ফলাফল আমরা এই 4 বছর পাইনি। বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক ইতিহাসের বিচারে অবশ্যই একটি আপসাইড ডাউন পরিবর্তন। আপনার কি মনে হয় সে পরিবর্তন একবারে না হয়ে অমন ধাপে ধাপে হতে পারে, যেমন 67 থেকে 71 আসলে 77-এ বামেদের আসার পথ প্রশস্ত করেছিল? না, এটা হবে না। ঘটনাটা একবারে পরিষ্কার। দিল্লি এবং মোদিজি ভার্সেস অল হয়েছে। একদিকে মোদি আর একদিকে সব, এই অবস্থায় ভোটটা হয়েছে। অতএব এই ভোট কিন্তু ওইভাবে হবে। এবং বিশেষ করে 40 আপনার এই যে 25-এর পরে 40 বয়স্ক যারা, তারা একবারে খুব ক্লিয়ার ম্যান্ডেট, এবার কোনো কথাই শুনতে চাইছে না, একবারে ক্লিয়ার মোদিজির পক্ষে ম্যান্ডেট রাখতে চাইছে, অন্য কারো কোনো মাঝখানে কোনো নিজেরা আছে বলে বিশ্বাস করতে চাইছে না। এই অবস্থাখানে দেখা গেছে। একবারে বহু সভা সমিতি আমি দেখেছি, আমার যা অভিজ্ঞতা বলছে তাতে খুব ক্লিয়ার মোদিজির পক্ষে এবারে ম্যান্ডেট থাকবে এবং সে ম্যান্ডেট খুব ক্লিয়ার ম্যান্ডেট হবে। এটা আমি বলতে পারবো না যে ওরা দাবি করছেন 200 অর অ্যাবাভ, আবার এরা আপনাদের মিলিজুলি কতগুলো কম্বাইন পজিশনে আপনারা দেখাচ্ছেন, কম্পিটিশান যে সিটে অনেক বেশি হয়েছে মনে করছেন, কিন্তু আমরা মনে করি যে ওই কম্পিটিশান হবে না। আরও শার্প কাটিং হবে এবং সেই অবস্থায় আপনি দেখবেন যে ম্যান্ডেট একবারে পরিষ্কার অন্যদিকে চলে গেছে। এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহের কারণ নেই। এটা একমাত্র কথা মানুষ স্পষ্ট যে উনি বলছেন যে উনি যেটা আগেও বলেছিলেন যে একদম ল্যান্ডস্লাইডের মতো জয় হয়, পরিবর্তন হয়, তিনি সেই জায়গাতেই কোথাও সেই জায়গাতে তিনি কোথাও থাকছেন, সেই জায়গাতেই সেই পয়েন্টে তিনি রয়েছেন। এবং তার বক্তব্য যে একটা বিষয় স্পষ্ট যে মোদির ফেস ভ্যালু অর্থাৎ মোদির নামে ভোট, সেটা কোথাও এবারে বাংলার নির্বাচনে প্রভাব ফেলবে 2021 বিধানসভা নির্বাচনে। আমি পাল্টা কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন, কাজী মাসুমদার কাছে যাবো একবার, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছেন যে তিনি বাংলার সমস্ত আসনেই তিনি মুখ, যেখান থেকে শেষের দিকে দেখেছিলাম যে তিনি সরেও গেছিলেন, সেই জায়গা থেকে তাহলে কি কোথাও এই যে আমাদের যে এক্সিট পোল যেটা আসছে সেখান থেকে কি এটাও স্পষ্ট হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তিনি সব জায়গায় নিজেই মুখ বলেছেন যে সেই ছবিটা আসলে সেরকম হতে চলছে না বা সেরকম সেই দিকে যাচ্ছে না, সেটাও কি স্পষ্ট হতে চলেছে? তাহলে আমি এই সমীক্ষার রেজাল্ট নিয়ে মাসুম আক্তারের কাছে আসবো, তবে তার আগে সময় একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর রিপাবলিক বাংলা সিএনএক্স এক্সিট পোলে আমার সঙ্গে অনির্বাণ এবং স্বর্ণালী রয়েছেন, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন দেবু টুডু, কাজী মাসুম আক্তার, শিশির অধিকারী, বিমল শঙ্কর নন্দ, কেয়া ঘোষ, সকলেই রয়েছেন। আমি কাজী মাসুম আক্তার সাহেবের কাছে যাব।
আক্তার সাহেব, যে বিষয়টা আমরা দেখছি বুথ ফেরত সমীক্ষাতে একটা ট্রেন্ড খুব লক্ষণীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং অঙ্কটা খুব কাছাকাছি। তাহলে যেটা বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইস বার 200 পার, তাহলে লড়াইয়ের ক্ষেত্রে অনেকটা কি তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারছে, মানে খুব সহজ জয় বিজেপির জন্য যে নয়, সেই বিষয়টা কিন্তু বুথ ফেরত সমীক্ষার সামনে আসছে এবং বিপরীতে সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও। দেখুন, বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল একদিকে, অন্যদিকে দেখছি দুটি পরস্পর বিরোধী প্রধান দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তাদের ঠিক পরস্পর বিরোধী দুটো বক্তব্য। তৃণমূলের যারা রয়েছেন তারা বলছেন আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতাতে জিতব, অপরদিকে বিজেপি যারা নেতৃত্ব তাদের মুখে শুনতে পাচ্ছি তারাও বিপুল সংখ্যাগরিষ্ঠতাতে জিতবে। কিন্তু আসল কথা যেটা আমার মনে হয়, এটা তাদের বক্তব্য অতি কনফিডেন্ট হতে পারে। একটি বিষয় কিন্তু বিজেপির নৈতিক জয় হয়েছে ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষায়, এটা বোঝা যাচ্ছে। যদি সবার মিলিয়ে যদি সমীক্ষাটাকে অ্যাভারেজ ধরা হয়, তাতে বলছি, যেমন আপনাদের সমীক্ষা বলছে 2016-তে এরা 10% ছিল বিজেপি, এখন 42%-এর বেশি, অর্থাৎ কত গুণ বিজেপি বাড়ল। 3টি আসন ছিল 2016 বিজেপির, এখন আপনারা বলছেন যে 128 থেকে 138 থেকে 148, অনেক গুণ বেশি। অর্থাৎ আমাদের যে এবার ইলেকশনটা হলো, এই ইলেকশনে মমতা ব্যানার্জি দাবি করেছিল 294টি আসনই আমি আছি, উল্টো দিকে বিজেপির দাবি করেনি বটে, পরোক্ষে একথা কিন্তু প্রতিমান হয়েছে যে 294টি আসনই মোদি আছে। তাহলে মোদি ভার্সেস মমতার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে মোদির নৈতিক জয় হয়ে গেছে। তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসবে কিনা ভবিষ্যৎ বলবে, 2 তারিখ বলবে। কিন্তু বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় পরিষ্কার হয়েছে তারা 2016 থেকে অনেক অনেক বেশি আসন পাচ্ছে। আর পিকেরও দাবি করেছিল যে যদি বিজেপি 100টার বেশি আসন পায়, আমি তাহলে চাকরি ছেড়ে দেবো। আমি বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংস্থা দেখছিলাম। আপনাদের আমি এই জায়গা থেকে আসবো তার আগে আমাদের সঙ্গে বাকি যে সমস্ত অতিথিরা রয়েছেন তাদের কাছে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবু টুটু, রয়েছেন কেয়া ঘোষ, সুনীল মণ্ডল এবং অবশ্যই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমি কৃষ্ণেন্দুদের কাছে জানতে চাইবো, কৃষ্ণেন্দু, যে বুথ ফেরত সমীক্ষা আমরা দেখাচ্ছি, নিঃসন্দেহে প্রত্যেকেই বলছেন যে তাদের নিজের এবং আপনিও এতদিন ধরে রাজনীতি করছেন, সেক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব একটা ভাবনা চিন্তা ক্যালকুলেশন থাকে। সেক্ষেত্রে আমাদের এই বুথ ফেরত সমীক্ষায় একদম হাড্ডাহাড্ডি লড়াই, যেটা আমরা বারবার করে বলছি, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা স্পষ্ট হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা নিজেরাও এর আগে আলোচনা করছিলাম আপনার এই বিতর্কে যোগদানের আগে, আলোচনায় যোগদানের আগেই, যে যদি সত্যি সত্যি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং বেশ কিছু আসন যেখানে অত্যন্ত বেশি কঠিন লড়াই রয়েছে এবং সেখানে হয়তো 1 থেকে 10% একটা ডিফারেন্স আমাদের এই বুথ ফেরত সমীক্ষায় এসছে, সেক্ষেত্রে সেই সিটগুলো, সেই আসনগুলো নিঃসন্দেহে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। একই সঙ্গে যদি সত্যি সেই ম্যাজিক ফিগারের ধারপাশে গিয়ে কেউ আটকে যায়, তাহলে কিন্তু এই সংযুক্ত মোর্চা সেক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে যে তারা কোন দিকে যাচ্ছে বা তাদের ভূমিকা কি থাকছে সেক্ষেত্রে। আপনি কি বলবেন কৃষ্ণেন্দুদা? দেখুন, বুথ ফেরত সমীক্ষাতে সবটাই সত্যি হয় এটা ঠিক নয়, কিন্তু একটা মানুষের মধ্যে একটা ছাপ ফেলে। এই যে দিল্লিতে বিজেপিরা খুব আশাবাদী ছিল, দিল্লির বিধানসভায় 7টা সিট পেয়েছে লোকসভায়, আর বিধানসভায় মানে একদম সব উড়িয়ে জিতবে। রেজাল্ট কি হলো? 8টা সিট বিজেপি পেল, আর 62টা সিট পেয়ে গেল আম আদমি পার্টি। এরকম অনেক জায়গায় অনেক ইলেকশনে, এই যে পাঞ্জাবে এরা কী ভেবেছিল, রাজস্থানে কি ভেবেছিল, মধ্যপ্রদেশে কি ভেবেছিল, সুতরাং এইগুলো তো ঠিক নয়। আর বিজেপি যে হাঁটছে পশ্চিমবাংলায়, এই কয়েকদিন ধরে ওদের মুখের ভাষা, মুখের ছাপ দেখে বুঝে যাচ্ছে যে ওরা ময়দান ছেড়ে পালাচ্ছে। কই ওদের যে ভাড়া করা সব লোক নিয়ে গেছিল, আমাদের বিতাড়িত লোকগুলো, আমাদের পদত্যাগী লোকগুলোকে যে ভাড়া করে নিয়ে গেছিল, তাদের মুখে তার ভাষণ নেই। বাবু, বিজেপি সরকার করতে পারুক আর না পারুক,
আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, আমরা মালদায় একমাত্র দেখেছি গনি খান চৌধুরীকে মনস্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যিনি গনি খানের একদা ছায়াসঙ্গী ছিলেন। আমার আপনার কাছে প্রশ্ন কৃষ্ণেন্দু বাবু, একটু 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 অরাজনৈতিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন কৃষ্ণেন্দু নারায়ণ বাবু। বিজেপিকে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ডিসকোর্স চেঞ্জ করে দিয়ে গেল। মন্দির মসজিদ সব দিকেই সমান প্রাধান্য দিয়ে ধর্মভিত্তিক রাজনীতিকে এতখানি প্রাধান্য দিয়ে নির্বাচন পশ্চিমবঙ্গে এর আগে কখনো দেখেছে? না, আমি তো আপনাকে বলছি লোকসভাগুলো তো এই ধর্মভিত্তিক রাজনীতি প্রচুর পরে এসে আপনার কাছ থেকে উত্তরটা নিচ্ছি। প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, কৃষ্ণেন্দু বাবু। বিধানসভা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে বিরতিতে যাওয়ার আগে আমার প্রশ্ন ছিল, কৃষ্ণেন্দু নারায়ণ বাবু আমি একদম কথ্য ভাষায় বলছি মালদার, আপনি নিশ্চয়ই আমায় ভুল বুঝবেন না। কোতোয়ালির বুড়াকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি 16 আনা মসজিদে আগে না গিয়ে কেন মনস্কামনা মন্দিরে প্রথম যান, বা উল্টোটা হলেও বোধহয় মালদার মানুষের কোনোদিন কোনো মাথা ব্যথা থাকতো না। কিন্তু এবারের নির্বাচনে মন্দিরে যাচ্ছেন না মসজিদে যাচ্ছেন, কোথায় আগে যাচ্ছেন কোথায় পরে যাচ্ছেন, কোথায় বেশি যাচ্ছেন, যেভাবে ডিসকোর্সে এলো এবারের নির্বাচনী রাজনীতিতে প্রচারে, কোথাও কি একটা এবারের নির্বাচন পাকাপাকিভাবে একটা আলাদা ছাপ রেখে গেল পশ্চিমবঙ্গের রাজনীতিতে? দেখুন, বিজেপি তো পোলারাইজ ভোটে বিশ্বাসী। বিজেপি তো একটা মানে ডেমোক্রেসির প্রসেসে চলে না, এটা সেক্টরিজমের উপর দিয়ে তারা চলে। তো ন্যাচারালি ওরা ওদের এই স্টাইল নিয়ে ওরা চলছে, কিন্তু আমাদের হচ্ছে পুরো ডেমোক্রেটিক প্রসেসে সবাইকে নিয়ে চলা হচ্ছে আমাদের মূল। আমাদের কাছে মন্দিরও সমান, আমাদের কাছে গির্জাও সমান, আমাদের কাছে মসজিদও সমান, আমাদের কাছে কোনো ফারাক নেই, সবারই কাছে গেছি এবং আমরা খুশি এই সব ধর্মের মানুষরা আমাদেরকে ভোট দিচ্ছে এবং তারা আমাদেরকে আপন করেছে। এটাই আমাদের কাছে ফেডারেল স্ট্রাকচার বলুন আর সেকুলারিজম বলুন, এটাই আমাদের কাছে বড় কিছু। স্বর্ণালী বলছিলাম আমরা পাশাপাশি আমাদের সঙ্গে আরো অতিথিরা রয়েছেন দেবু টুটুগো। দেবুদা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে বুথ ফেরত সমীক্ষা করছে দেবুদা, ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে সমীক্ষা আমরা দেখাচ্ছি যে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা আমরা দেখাচ্ছি। আমি একটা বিষয় একটা প্রশ্ন আপনার থেকে করতে চাইবো যে এই নির্বাচনের ক্ষেত্রে জঙ্গলমহলের উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, তপশিলি জাতির উন্নয়ন এটা একটা বড় হাতিয়ার করেছিল বিজেপি, এবং আমরা দেখেছি জঙ্গলমহলের ক্ষেত্রেও যে ভোটটা এর আগের নির্বাচন থেকে পরিবর্তিত হয়েছে 2019-এর লোকসভা থেকে, এবারও যাতে সেই ভোট হাতছাড়া না হয় তাই বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব কিন্তু সেখানে যথেষ্ট যত্নশীল ছিলেন, যত্নবান ছিলেন। সেখানে বারবার যাওয়া, সেখানে মধ্যাহ্ন ভোজ ছাড়া, কোথাও কি মনে হয় যে সেই তার প্রভাব পড়তে চলেছে এবারে ভোট বাক্সে, অন্তত জঙ্গলমহলের ক্ষেত্রে? দেখুন, যেটা বিষয়ে আপনারা বুথ ফেরত সমীক্ষা যেটা করেছেন, আপনারা যেমন করেছেন অন্য সংস্থারাও করেছে। আপনারা আমাদের পিছিয়ে রেখেছেন আর অন্য সংস্থারা অনেকে আমাদের এগিয়ে রেখেছেন। দেখুন, এটা আপনাদের পদ্ধতি, এটা তো বলার কিছু নেই আপনাদের পদ্ধতির বিষয়ে। কিন্তু এখন যেটা বিষয়, 2016 সালে এই বিধানসভা নির্বাচনে তৎকালীন সময়ের কংগ্রেস সিপিএম জোট ওদের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। উনি 200 পার করেছিলেন, বলেছিলেন ডবল সেঞ্চুরি। যাই হোক, ওনারা কাত হয়েছিলেন, কিছুই মেলেনি, কোনো কিছুই অঙ্ক মেলেনি। এইবার নির্বাচনে বিজেপি ওই বামকে সঙ্গে নিয়ে, বাম রাম সব কংগ্রেসের সব লোকগুলো সঙ্গে নিয়ে এবার নির্বাচনটা করলো। এসে মোদিজি বলছেন, অমিত শাহ বলছেন, ভারতবর্ষের সব নেতারা এসে বলছেন এসবার 200 পার। বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে 2রা মে বাস্তবের মাটিতে পা দেবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিনকে, যতই ওই 200 পার বলুক। না, ইন্টারাপ্ট করা পারছি না, কারণ বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর একাধিকবার
একাধিকবার এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে একটাই কমন ফ্রেজ শুনতে পাওয়া গেল যে ইসবার 200 পার, তো 200 পার হবে কি? আপনারাও তো দেখাচ্ছেন যে আটকে গেছেন। এই যে সংখ্যাগুলো প্রচারের ক্ষেত্রে গিয়ে মঞ্চে যা বলা হয় সেগুলো সব ক্ষেত্রে কি অক্ষরে অক্ষরে আপনারা নিজেরা মানেন? গত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ আমাদের 42 হয়েছিল কি? এটা আপনিও রাজনীতি করেন এবং বাকিরাও রাজনীতি করেন, আমরাও সাংবাদিকতা করি, আমরাও জানি। ওটা লোকসভা, এটা বিধানসভা, এটা দিল্লি থেকে এসে কিছু হবে না। এটা বাংলার মাটি, বাংলার জল। এটা 200 পার হবে না। খেলা হবে খেলা। দোসরামে এজেন্ট পাবে না বিজেপি এজেন্ট পাবে না কাউন্টিং এ। তাই এসব কথা বলে লাভ নেই, 100 পেরা আমাদের 220-র ওপর যাবে তৃণমূল কংগ্রেস, জেনে রেখে দিন, ঠিক আছে? মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। সুনীল বাবু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখন আপনি বলেছিলেন বীরের উপর যাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি 100 পেরোবে না। সুনীল বাবু তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে গিয়েছিলেন বলেছিলেন বীরের মতো আবার ফিরে আসবো, জিতে ফিরে আসবো, উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছে। ফলের যা সম্ভাবনা, কি মনে হচ্ছে সত্যি উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছে? মানুষ কোন কোন বিষয়ে চিন্তা করে, কোন কোন ইস্যু বড় ফ্যাক্টর হলো যে এই সম্ভাবনা সামনে আসছে? সুনীল বাবু, শুনুন, মানে খুব সহজ কথা। পশ্চিমবাংলার যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ শুধু আমি একটা আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট, অন্য কিছু নয়। আজকে বিজেপি যে ভোটটা পাচ্ছে, বিজেপি যে আজকে 200 পার কথাটা বলেছে, আপনারা লিখে রাখুন, বিজেপি 200 পার শুধু নয়, 225 পার হবে। তার কারণ হচ্ছে টিএমসি, আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ওরা কি চাইছে। এরা এখনই শুনলেন দেবুটুডু কি বললো, খেলা হবে। এরা খেলতে এসছে, এরা রাজনীতি করতে তো আসেনি। একজন মুখ্যমন্ত্রী, আমি একটা কথা সাধারণ কথা বলি, একজন মুখ্যমন্ত্রী, তিনি তো সকলের মুখ্যমন্ত্রী, তিনি কি করে বলেন খেলা হবে? এই যে খেলতে এসছে, খেলা শেষ হলে সবাই তার ঘরে ফিরে যায়। এইবারে টিএমসির অবস্থা হবে, ওরা খেলা খেলে দিয়েছে, খেলে কিছু করতে পারেনি। আজকে মমতা ব্যানার্জি বলেছে আমি গোলকিপার। কিসের গোলকিপার? আমার গোলে কেউ বল ঢুকাতে পারবে না। মানে আপনি বলছেন খেলাটা জমেনি তৃণমূল কংগ্রেসের। সুনীল বাবু বলছেন খেলাটা জমেনি তৃণমূল কংগ্রেসের। স্বর্ণালী, অনির্বাণ, আমাদের সময় শেষ। ধন্যবাদ জানাচ্ছি সুনীল বাবুকে, কাজী মাসুম আক্তার সাহেবকে, দেবু টুডুকে, শিশির অধিকারীকে, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্বর্ণালী এবং অনির্বাণ, শেষ করতে হবে আমাদের এই শো। একেবারে মীনাক্ষী, আমরা শেষ করব সেই এন্ড নোটে একই কথা বলে সিএনএক্স রিপাবলিক বাংলা সিএনএক্স এর যে যৌথ সমীক্ষা, ভূতফেরত সমীক্ষা, তার নাম্বার একেবারে মানুষের কথাই শেষ কথা হবে।